তো রিমান ইন্টিগ্রেশনে আমরা ইন্ট্রোডাকশনটা দেখেছি, তারপরে পার্টিশন আমরা দেখলাম যে পার্টিশনের ডেফিনেশনটা কি, তারপর আমরা এক্সাম্পলস অন পার্টিশনস করেছি, তারপর রিমান ইন্টিগ্রেবিলিটি কাকে বলে সেই ডেফিনেশনটা আমরা দেখেছি, আপার সাম, লোয়ার সাম, ডারবক্স সাম, আপার ডারবক্স, লোয়ার ডারবক্স এইগুলো দেখেছি, ইউপিএফ, এলপিএফ। তারপর আপার সামের এই যে লোয়ার যে সামটা যে এলপিএফ করছিলাম, সো লোয়ার সামের সুপ্রিমাম সেটাকে আমরা লোয়ার ইন্টিগ্রাল বলছিলাম, আর আপার সামের যে এইটা তোমার ইনফিমাম ইউপিএফ সেটাকে আমরা আপার ইন্টিগ্রাল বলছিলাম। আর সুপ্রিমাম আর ইনফিমাম ইউনিক হয়, সো একখানাই তুমি আপার ইন্টিগ্রাল পাবে আর একখানাই লোয়ার ইন্টিগ্রাল পাবে। যদি দুটো ভ্যালু সেম হয় তাহলে বলবো গিভেন ফাংশনটা ইন্টিগ্রেবল, রিমান ইন্টিগ্রেবল, এলস নন রিমান ইন্টিগ্রেবল। আর লোয়ার সামের লোয়ার ইন্টিগ্রালের নোটেশনটা কি, যেরকম ভাবে আমরা ডেফিনেট ইন্টিগ্রাল লিখি, জাস্ট নিচে একটা বার দিতে হবে, আর আপার ইন্টিগ্রাল হলে উপরে একটা বার দিতে হবে। তো কিছু নোটস ছিল, এগুলো করানো হয়েছে। আর এইবার থেকে আমরা রিমান ইন্টিগ্রাল না বলে অনলি ইন্টিগ্রাল বলবো, টু মিন রিমান ইন্টিগ্রাল। আর আমরা আগের দিন একটা এক্সাম্পলস পড়েছিলাম, সেই এক্সাম্পলসটা একটু আমি রিকল করে দিচ্ছি, তারপরে আমরা মেন টপিকে কাম ব্যাক করছি। সো এক্সাম্পলস হচ্ছে তোমার একটা কোশ্চেন দেওয়া রয়েছে, সো কোশ্চেনটা হচ্ছে লেট a, b be a closed and bounded interval and c belongs to R. তো c হচ্ছে একটা রিয়েল নাম্বার। A function f a b to R is defined by fx equal to c. তাহলে fx equal to c দেওয়া রয়েছে, সো গিভেন ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, fx equal to c, so this is a constant function. হ্যাঁ সুমিত বলো। x belongs to closed interval a comma b, prove that f is Riemann integrable, or f belongs to R of ab মানে কি, f হচ্ছে Riemann integrable। এর সলিউশনটা আমরা কিভাবে দেখিয়েছিলাম, সুমিত যদি কিছু বলো তাহলে কমেন্টসে লেখো, আর নইলে চ্যাটে বলো। চ্যাট অপশনটা আমি সবসময় ওপেন রাখছি, তোমাদের যা ডাউটস থাকবে সেটাকে কোড ল্যাঙ্গুয়েজে লিখে দেবে, যে রিপিট বা এরকম। কোশ্চেন তো ডান, হ্যাঁ ইয়েস, ওই জন্য আমি একবার জাস্ট রিকল করছি, তোমরা চেষ্টা করো চ্যাটে ইন্টারাক্ট করার জন্য। ওকে, সো এফ ইজ বাউন্ডেড অন এ বি, তাহলে এফ প্রথমে কি করতে হবে, রিমান ইন্টিগ্রেশনে বাউন্ডেডনেস দেখাতে হবে। আর এখানে কারণ হিসেবে লিখতে পারো সিন্স এফ ইজ কনস্ট্যান্ট, because যে কোনো কনস্ট্যান্ট ফাংশন, এনি কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ বাউন্ডেড, সো এফ এক্স সিটা কি কনস্ট্যান্ট, সো সি ক্যান বি 1 2 3, সো এফটা বাউন্ডেড কেন, because f is constant. সুমিত বলো। স্যার এই কোশ্চেনটা হয়ে গেছিল। ইয়েস ইয়েস, এটা হয়ে গেছে, আমি জাস্ট একটু রিকল করে দিচ্ছি, আমি কমেন্টসটা দেখলাম। আচ্ছা, লেট আস টেক আ পার্টিশন p অফ a b ডিফাইন্ড বাই, সো পার্টিশনটা আমরা নিয়ে নিলাম এটা প্রুফ করার জন্য। আর যেখানে কি হবে a ইকুয়াল টু x0, x1, x2 এইভাবে এই অর্ডারটা থাকবে, xn ইকুয়াল টু b। তারপরে স্টেপটা কি ছিল, ক্যাপিটাল M, স্মল m, ক্যাপিটাল এম আর, স্মল এম আর কনসিডার করে নেওয়া। ক্যাপিটাল এমটা হবে সুপ্রিমামের জন্য, স্মল এমটা ইনফিমামের জন্য, পুরো এন্টায়ার ইন্টারভাল এ বির মধ্যে। আর এম আরটা কি হবে, সাব ইন্টারভালস এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর এর মধ্যে এম আর সুপ্রিমাম, আর স্মল এম আরটা হয়ে যাচ্ছে ইনফিমাম, ফর আর ইকুয়াল টু 1 to n। তাহলে এই সুপ্রিমাম আর ইনফিমামের ভ্যালুটা কি হবে, সো দেন এম ইকুয়াল টু সি, কেন এফ এক্স ইকুয়াল টু কি ছিল, কনস্ট্যান্ট ছিল, সো এফ এক্স ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এফ তো কনস্ট্যান্ট, তাহলে এই পুরো ইন্টারভালের মধ্যে এক্স এর মান যাই হোক না কেন ফাংশনের ভ্যালু সবসময় সি, তাহলে তোমার সুপ্রিমামটাও সি হবে, ইনফিমামটাও সি হবে, সাব ইন্টারভালেও সুপ্রিমামটা সি, সাব ইন্টারভালেও সুপ্রিমামটা সি। এবার আপার সামের ডেফিনেশনটা কি ছিল, আপার সাম কি বলেছিলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল হবে, এরকমই তো বলেছিলাম। তো এই ডিস্টেন্সটা কি, এই লেন্থটাকে কি বলি আমরা, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, সেটা দৈর্ঘ্য হয়ে গেল, লেন্থ হয়ে গেল। আর উইডথটা কি হবে, হাইটটা, তো হাইটটা তোমার হয়ে যাবে এই যে স্মল ক্যাপিটাল এম আর আপার সামের জন্য, সো লেন্থ ইন্টু উইডথ, এটা মাল্টিপ্লাই করলে কি হবে, এরিয়া পেয়ে যাবে। সো আপার সামের সাব ইন্টারভাল, এই সাব ইন্টারভাল এরিয়াটা কত হবে, এইটা
তারপর নেক্সট সাব ইন্টারভাল হবে এটা। সো আর ইকুয়াল টু 1 2 3 4 পুট করলে পুরো তুমি আপার সাম পেয়ে গেলে। সো যত রেক্ট্যাঙ্গেলস গুলো হয়েছিল তার আপার সামের ভ্যালুটা পেয়ে গেলে। লোয়ার সামটা কি হবে? এর আপার সামটা কি হচ্ছে? ধরুন কাফটা এরকম, তাহলে আপার সাম মানে কি? এই পুরো রেক্ট্যাঙ্গেলটা নিলে তার কিছু পোর্শন এরর এলো, সেই এররটা এখানে রয়েছে আপার সামে। এর পার্টিশনটা যত ছোট হবে তাহলে এই এররগুলো আস্তে আস্তে কমতে থাকবে, বিকজ রেক্ট্যাঙ্গেলগুলো খুব ছোট হবে। লোয়ার সামের ডেফিনেশনটা কি? এই যে লোয়ার ইন্টিগ্রালগুলো হবে, ধরুন কার্ভটা এটা রয়েছে, তো লোয়ার ইন্টিগ্রালটা এটা হয়ে যাবে, আর এইটা হয়ে যাচ্ছে এমআর, স্মল এমআর। তাহলে এখানে দেখো কিছু এরিয়া বাদ গেছে, এখানে যদি সাব ইন্টারভাল ছোট হয় তাহলে এররটাও কম আসবে। তাই এটা হচ্ছে লোয়ার সাম। সেটা একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া, রেক্ট্যাঙ্গেলের এরিয়া, রেক্ট্যাঙ্গেলের এরিয়া। এবার যেহেতু এম গুলো কি কনস্ট্যান্ট সি, তাহলে এখানে সি হবে, সি হবে, সব জায়গায় সি বসিয়ে দিলে তাহলে সি তো কমন আউট চলে যাচ্ছে, তো বি মাইনাস এ। তাহলে আপার সাম লোয়ার সামের ভ্যালুটা পেয়ে গেলে সি ইন্টু বি মাইনাস এ। So let us consider the set P of AB of all partitions of AB, the set LPF P belongs to PAB. এবার কি করছি, আমি পার্টিশনটা চেঞ্জ করছি। একটা আমি পার্টিশন নিচ্ছি কি P, এবারে PQRST পার্টিশন নিচ্ছি। সো ডিফারেন্ট পার্টিশন নিলে দেখা যাচ্ছে যে এই LPF যে লোয়ার সাম, সেই ভ্যালুটা সবসময় একটা সিঙ্গেলটন সেট হচ্ছে, মানে C ইন্টু AB, C ইন্টু B মাইনাস A। সো দ্য লিস্ট আপার বাউন্ড অফ দ্য সেট ইজ দিস। তাহলে একটা সিঙ্গেলটন সেটের লিস্ট আপার বাউন্ড সেই ভ্যালুটাই হয়ে যাবে। এবং এই লিস্ট আপার লোয়ার সামের লিস্ট আপার বাউন্ডের ভ্যালুটাকেই বলি আমরা লোয়ার ইন্টিগ্রাল। এটা হয়ে গেল লোয়ার ইন্টিগ্রাল। অলসো দ্য সেট ইউপিএফ পি বিলংস টু পিএবি ইজ দ্য সিঙ্গেলটন সেট ওইটা। সো আপার সামের জন্য সেম সিঙ্গেলটন সেট এসছে, আর এরও গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কি হয়ে যাবে? এই ভ্যালুটা নিজেই। সো লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড দুটো সেম হয়েছে, এবং এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে আমরা আপার ইন্টিগ্রাল বলি, আর এই নোটেশনটা ইউজ করা হয়। সো এই জায়গাটা এফটা মিসিং আছে, আর আমরা এফ অফ এক্স ডিএক্সও লিখতে পারি পুরো ওপেন করে, নাহলে এটা শর্ট নোটেশন। সো অ্যাজ ইন্টিগ্রাল এ টু বি, সো এই যে লোয়ার ইন্টিগ্রাল, অ্যাজ লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল, সো এফ ইজ ইন্টিগ্রেবল অন এ বি, অ্যান্ড ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস এ। তাহলে এটা রিমান ইন্টিগ্রাল প্রমাণ হয়ে গেল। সে হেন্স প্রুফ লিখে দিতে পারো, আর এই জায়গাটা আমরা এইভাবে লিখতে পারো, এটা আমি আগেই বলেছি। সো এ টু বি, তিনটে জিনিস সেম, ঠিক আছে? ওই জন্য বইতে দেখবে এফ লেখা থাকে, ঠিক আছে? এর কোশ্চেন নাম্বার 2 দেখো, এটা আমি হোম টাস্ক দিয়েছিলাম। সেই কোশ্চেনটা কি? ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন 0,1। সো এবার ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালটা 0 1 হয়েছে। সো এটা 0 আর বিটা 1 বাই এফ এক্স ইকুয়াল টু 1 ইফ এক্স ইজ র্যাশনাল অ্যান্ড 0 ইফ এক্স ইজ ইর্যাশনাল। সো 1 কখন হবে এফ এক্স? যখন 0 1 এর মধ্যে এফ হবে র্যাশনাল, আর 0 কখন হবে? যখন 0 1 এর মধ্যে ইর্যাশনাল হবে। সো ফাংশনটা কিরকম? ধরে না এটা 0 আর এটা 1, তাহলে 1/2 কি? 1/2 একটা র্যাশনাল নাম্বার p বাই কিউ ফর্মে লেখা যায়, আর এখানে নিয়ে নিচ্ছি 1/√2। 1/√2টা কি? একটা ইর্যাশনাল নাম্বার। 1/√2 কেন নিলাম? যদি শুধু √2 নিই তাহলে ওটা তো ওর ভ্যালু কত? 1.41 সামথিং, তো সেটা তো ইন্টারভ্যালের বাইরে চলে যাবে। তো এটা একটা ইর্যাশনাল নাম্বার। ইর্যাশনাল নাম্বার হলে ফাংশনের ভ্যালুটা কত হবে? ইর্যাশনাল হলে এটা 0 হয়ে যাবে, আর র্যাশনাল হলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো কি হয়ে যাবে? ফাংশনটা 0 আর 1 এর মধ্যে কি করবে? ফ্লাকচুয়েট করবে। তাহলে 0 আর 1 এর মধ্যে ইনফাইনাইটলি মেনি র্যাশনালস, আর 0 আর 1 এর মধ্যে ইনফাইনাইটলি মেনি ইর্যাশনালস রয়েছে। দুটো র্যাশনালের মাঝে একটা ইর্যাশনাল, আর দুটো ইর্যাশনাল নাম্বারের মাঝে একটা র্যাশনাল পাবে। তো যদি এটাকে গ্রাফে প্লট করো তাহলে এই গ্রাফটা এরকম দেখতে হবে, এইভাবে। এখানে ইনফাইনাইটলি, এবং এই যে ডটসগুলো রয়েছে এদের মধ্যে আবার গ্যাপ খুঁজে পাবে না, যেহেতু বললাম দুটো র্যাশনাল আর ইর্যাশনালের মাঝে আবার র্যাশনাল ইর্যাশনাল ঢুকে যায়। সো ফাংশনটা কনস্ট্যান্টলি ফ্লাকচুয়েট করবে, ঠিক আছে? এটা 0, এটা 1। সো দ্যাট এফ ইজ নট ইন্টিগ্রেবল অন 0 1। সো এফ ইজ নট ইন্টিগ্রেবল মিনস এফ ইজ নট রিমান ইন্টিগ্রেবল অন 0 1। সো এটা কিন্তু, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ডিসকন্টিনিউয়াস ফাংশন। এটা এক্সাম্পল হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশনের একটা এক্সাম্পল, ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর এখানে
কটা রয়েছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিস? একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস হলে একটা পয়েন্ট হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে। সেখানে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটিস হচ্ছে ইনফাইনাইট। সো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সো এটা আমরা এরপরে পড়ব। যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস হয় তাহলে রিমান ইন্টিগ্রেবল হবে, আর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস যদি হয় তাহলে রিমান ইন্টিগ্রেবল হবে না। সো ফাংশনটা ইনফাইনাইট টাইমস 0 আর 1 এর মধ্যে সুইচ করছে, তাই জন্য এটা রিমান ইন্টিগ্রেবল হবে না। এরপর আমরা একটা থিওরেম পড়ে নেবো, সেটা দিয়েও এটাকে সলভ করতে পারি। যে লজিকটা কি হবে, জাস্টিফিকেশনটা, যে এই ফাংশনের ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস রয়েছে, তাই জন্য রিমান ইন্টিগ্রেবল হবে না। আর যদি ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস হয় রিমান ইন্টিগ্রেবল হতে পারে, নাও হতে পারে, তখন আবার চেক করবো যে বাউন্ডেড কি আনবাউন্ডেড। তো ইনফাইনাইট নাম্বার অফ যদি ডিসকন্টিনিউটিস হয় সো ফাংশন ইজ নট রিমান ইন্টিগ্রেবল। কিন্তু এইটা এখন আমরা সলভ করব আপার সাম আর লোয়ার সাম দিয়ে, মানে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালের কনসেপ্টে। তো সলিউশন f is bounded on 0 1, so f is bounded on 0 1 কেন, কারণটা কি? সো since mod fx কি হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু 1। আর যে কোনো বাউন্ডেড ফাংশনের ডেফিনেশনে কি বলেছিলাম, যে ওই ফাংশনের মডিউলাস নেবে একটা পজিটিভ ভ্যালু থেকে, যদি সেটা সেম হয় বা তার থেকে যদি ছোট হয় তাহলে সেই ফাংশনটা হয়ে যাচ্ছে একটা বাউন্ডেড ফাংশন। তো যে কোনো ফাংশন বাউন্ডেড হবে যদি এই রিলেশনটা হোল্ড করে, লেস দ্যান ইকুয়াল টু কে, যেখানে কেটা হচ্ছে পজিটিভ, কে পজিটিভ, আর এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভাল এবি। সো ক্লোজড ইন্টারভাল এবিতে এফ বাউন্ডেড হবে যদি সেই ফাংশনের এফ এর মডিউলাসের ভ্যালুটা একটা পজিটিভ নাম্বারের সমান বা তার থেকে ছোট হয়। সো এটা ইমপ্লাই করবে যে এফ ইজ বাউন্ডেড, তো এখানে আমি লেস দ্যান ইকুয়াল টু 1 দেখিয়েছি, 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। সো লেস দ্যান ইকুয়াল টু 2ও লিখতে পারো, 3ও লিখতে পারো, মানে একটা পজিটিভ সংখ্যা থেকে ছোট হলেই হবে। তাহলে এফ ইজ বাউন্ডেড, প্রথমে দেখিয়ে দিলাম বাউন্ডেড। যদি বাউন্ডেড না হতো তাহলে রিমান ইন্টিগ্রেবল হতো না। বাউন্ডেড হয়েছে, এবারে আমরা দেখবো যে রিমান হচ্ছে কি হবে না। সো এটা কিন্তু নেসেসারি কন্ডিশন, বাউন্ডেডনেস না। তো সবার আগে তোমাকে বাউন্ডেডনেস চেক করতে হবে। ওকে, নেক্সট কি করব, আপার সাম, আপার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল, মানে আপার সাম, লোয়ার সাম, ইউপিএফ, এলপিএফ যদি দেখাতে গেলে পুরো একদম এই স্টেপসগুলোই ফলো আপ করতে হবে। সো লেট আস টেক আ পার্টিশন পি অফ 0 1। তো 0 1 এর একটা পার্টিশন নিলাম, তার নাম দিয়েছি পি, ক্যাপিটাল পি, ডিফাইন্ড বাই পি ইকুয়াল টু x0 x1 xn, যেখানে এবার দেখো এটা কত 0, সো 0 ইকুয়াল টু x0 লেস দেন x1 লেস দেন x2 অ্যান্ড সো অন xn ইকুয়াল টু 1। সো এবার বিটা হয়েছে তোমার 1 আর এটা হয়েছে 0। এবার সুপ্রিমাম ইনফিমাম গুলো ধরে নিতে হবে। সো লেট ক্যাপিটাল এম ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ এক্স, এক্স বিলংস টু 0 1, সিমিলারলি স্মল এম, ক্যাপিটাল এম আর, স্মল এম আর, দেন কি হয়ে যাবে, সুপ্রিমামটা কি হবে 1 হবে আর ইনফিমামটা কি হবে 0 হয়ে যাবে। তাহলে 0 আর 1 এর মধ্যে এটা বলতে পারি এফটা কি, এফ হয়ে যাচ্ছে তোমার এটা এফটা কি একটা সেট, ডিস্টিংক্ট সেট, ফাইনাইট পয়েন্টস রয়েছে। সো এফ ইজ আ ডিসক্রিট সেট বলবো আমরা। দেখো ভ্যালুস গুলো দেখো কন্টিনিউয়াস না, আইদার 0 আর 1। সো ডিসক্রিট সেট, ফাইনাইট সেট, দুটো এলিমেন্টস রয়েছে। সো এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হবে সুপ্রিমাম আর যেটা ছোট সেটা হবে ইনফিমাম। তাহলে একটা সেট যদি ফাইনাইট সেট হয় আর ডিসক্রিট ভ্যালু যদি কন্টেন করে, মানে 1 থেকে 10 রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে তোমার ইনফিমাম হবে 1 আর সুপ্রিমাম হবে 10। যদি 10 থেকে 20 হয় তাহলে ইনফিমাম 10 আর 20 হচ্ছে তোমার সুপ্রিমাম। তাহলে এখানে ক্যাপিটাল এম কত যাবে 1, স্মল এম 1, ক্যাপিটাল এম আর 1, স্মল এম আর 1 ফর আর ইকুয়াল টু 1 to n। এবার আপার সামটা কি, আপার সাম বললাম ওই যে রেক্ট্যাঙ্গেলস গুলো ফর্ম করতে হবে, মানে আপার রেক্ট্যাঙ্গেলের সামকে আমি আপার সাম বলছি। আপার সাম কিভাবে পাবো, এই যে এটা লেন্থ, মানে এটা পেয়ে গেলে, আর হাইট m1 হয়ে যাবে, আর এটা একটা রেক্ট্যাঙ্গেলের সাম পেলে। এইভাবে কতখানা রেক্ট্যাঙ্গেল রয়েছে, n খানা রেক্ট্যাঙ্গেল রয়েছে, এরকম n খানা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা অ্যাড করছো। m1 m2 mn কি 1, এগুলো তো 1 হয়ে গেছে, সব ভ্যালুস গুলো 1। তাহলে এই জায়গাটা কি পাবে, এটাকে এখানে লিখছি ইকুয়াল টু দিয়ে। সেখানে দেখো m1 m2 mn সব 1 হয়েছে, আর এখান থেকে দেখো x1 x1 ক্যান্সেল হবে, x2 x2 ক্যান্সেল হবে। সো লাস্টে কি পড়ে থাকবে, xn মাইনাস x0 পড়ে থাকবে।
xn মানে কত 1, x0 মানে কত 0, সেটা 1 হয়ে যাচ্ছে সিন্স mr equal to 1 for r equal to 1 to n। সিমিলারলি এখানেও সেম জিনিস হবে, এখানে xn মাইনাস x0 পাবে যেটা কিনা 1 হয়ে যাবে। আচ্ছা না, এটা তো একটু আলাদা হবে। এখানে দেখো এটা তো ডাইরেক্টলি 0 লিখে দিচ্ছি, এটাকে কেন 0 লিখতে পারবো, সিন্স স্মল mr equal to 0 for r equal to 1 to n, so m1 0, m2 0, mn 0, so এটা 0 হয়ে গেল। তাহলে আপার সাম কত পেয়েছো 1, লোয়ার সাম কত পেয়েছো 0। so let us consider the set p of 0 1, so p of 0 1 মানে কি 0 আর 1 এর যত পার্টিশন পসিবল পুরো পার্টিশনের কালেকশনটারই নাম হচ্ছে p of 0 1 of all partitions of 0 1, so the set LPF P belongs to P of 0 1 is the singleton set 0। তাহলে এবারে যদি পার্টিশন যদি চেঞ্জ করো লোয়ার সাম তো চেঞ্জ হবে না, কারণ m1 m2 m আর সব তো 0, তাহলে সব সময় 0 পাবে। তাহলে লিস্ট আপার বাউন্ড কি হয়ে যাবে এই সেটের, যেহেতু সিঙ্গেলটন সেট তাহলে লিস্ট আপার বাউন্ড 0 নিজেই হবে, আর লিস্ট আপার বাউন্ডকে লোয়ার সামের লিস্ট আপার বাউন্ডকে আমরা বলি লোয়ার ইন্টিগ্রাল, যে লোয়ার সাম আর লিস্ট আপার বাউন্ড মানে সেটা হয়ে যাচ্ছে তোমার লোয়ার ইন্টিগ্রাল, ওটাকে এইভাবে ডিনোট করা হয়। এবার আপার সামটা কি হবে, তো দ্য সেট UPF P belongs to P of 0 1 is the singleton set 1, তাহলে এটাতে UPF তো 1 হবে কারণ সবসময় তো এটাও সিঙ্গেলটন সেট হয়ে গেল। সো দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য সেট, তাহলে এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কি হবে 1 হবে, তাহলে আপার সামের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটা সবসময় 1 হচ্ছে, এবং এটাকেই আমরা কি বলি আপার ইন্টিগ্রাল বলি, এটাকে আমরা আপার ইন্টিগ্রাল বলি। সো সিন্স লোয়ার ইন্টিগ্রাল ইজ নট ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল, সো এফ ইজ নট ইন্টিগ্রেবল অন 0 1। তাহলে রিমান ইন্টিগ্রেবল হবে কি হবে না এটা কিন্তু আমরা বাই ডেফিনেশন দেখাচ্ছি, মানে লোয়ার সাম আপার সামের কনসেপ্ট ইউজ করে। এরপরে আরো অনেক থিওরেমস রয়েছে, সো সেই থিওরেমসগুলো অ্যাপ্লাই করে ডাইরেক্টলিও বলা যাবে যে এই তোমার যে ফাংশনটা দেওয়া রয়েছে সেটা রিমান ইন্টিগ্রেবল হবে কি হবে না। তার কারণটা কি, মানে এই ডেফিনেশন যদি ইউজ করো তাহলে কিন্তু ইজি পড়বে না। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এইটা, যখনই ফাংশনটা কনস্ট্যান্ট ছিল সেই সময় কিন্তু খুব ইজিলি সুপ্রিমাম ইনফিমাম গুলো বার করতে পারছো। এগেন যখন ফাংশনটা একটা ইরেশনাল পিস ওয়াইজ ডিফাইন ফাংশন ছিল কিন্তু ভ্যালুস গুলো দেখো আইদার 1 অর 0, সেই কেসেও তুমি সুপ্রিমাম আর ইনফিমাম ইজিলি বার করতে পারছো। বাট ফাংশন তো আরবিটারি হতে পারে, লেটস সে fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স প্লাস লগ এক্স। তো এই জায়গাটা তো, আর ফাংশনটা ধরে নাও নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং, সবসময় ইনক্রিজিং হলে সবসময় ডিক্রিজিং হলে সুপ্রিমাম ইনফিমাম বলা যায়। যদি ইনক্রিজিং ফাংশন হয় তাহলে এফ অফ বিটাই হবে সুপ্রিমাম আর এফ অফ এটা হবে ইনফিমাম, আর যদি ডিক্রিজিং ফাংশন হয় তাহলে এফ অফ এটা হবে সুপ্রিমাম আর এফ অফ বিটা হবে ইনফিমাম। কিন্তু সেই রকম যদি না হয় নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং, মানে ফাংশনটা এরকম ভাবে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিমাম ইনফিমাম খুব ইজিলি বার করতে পারবে না। সো ওই জন্য আমাদের লাগবে থিওরেমস গুলো, যেটা ইউজ করে আমরা বলতে পারবো যে গিভেন ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল কি হবে কি হবে না। ঠিক আছে, তাই এইগুলো আমাদের আগে থেকে জানা দরকার যে বাই ডেফিনেশন। তাহলে এই অ্যাপ্রোচটা ছিল প্রুফ করা বাই ডেফিনেশন বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ আপার ইন্টিগ্রাল অ্যান্ড লোয়ার ইন্টিগ্রাল। ওকে, এবার একটা লেমা পড়বো। সো লেমা হচ্ছে স্মল থিওরেম বলতে পারো, স্মল প্রুফড থিওরেম আর স্টেপিং স্টোন, মানে লেমাকে ইউজ করবো একটা বড় বিগার থিওরেমকে প্রুফ করার জন্য। সো লেমা বলতে পারো একটা স্মল থিওরেমকে লেমা বলছি, যার হেল্পে একটা বড় থিওরেম একটা ইম্পর্টেন্ট থিওরেম প্রুফ হবে। সো এটা হচ্ছে একটা লেমা। সো একদিন লেমা, তারপরে পস্টুলেট, হাইপোথেসিস, থিওরেম, করোলারি কি, এগুলো একটু ডিসকাস করব। এদের মধ্যে একটু পার্থক্যগুলো কি এই নামকরণের পেছনে। সো ইম্পর্টেন্ট একটা লেমা। সো লেট এফ AB টু আর বি বাউন্ডেড অন AB। সেখানে কোশ্চেন পেপারেই বলে দিয়েছে এফ বাউন্ডেড, সো আমাদের বাউন্ডেডনেস আর চেক করতে হবে না। অ্যান্ড পি বি এনি পার্টিশন অফ AB, আর পি হচ্ছে এবির যে কোনো একটা পার্টিশন। সো দেন LPF ইকুয়াল টু UPF। সো লোয়ার সাম সব সময় আপার সামের সমান হবে,
বা তার থেকে ছোট হবে। সমান কখন হবে? সো ইকুয়ালস only if f is constant. f যদি কনস্ট্যান্ট হয় দেন অনলি কিন্তু আপার সাম আর লোয়ার সাম সেম হবে। কারণটা কি? এইগুলো কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া তো, আর যদি f কনস্ট্যান্ট না হয়, এরকম যদি হয়ে যায় ফাংশনটা, তাহলে আপার সাম যদি বার করতে হয় তাহলে কি বের হবে? ধরুন আপার সাম এইটা বার হবে এইরকম কিছু একটা, আর লোয়ার সাম এরকম ভাবে বেরোবে সেম জিনিসের জন্য। তাহলে f যদি কনস্ট্যান্ট হয় দেন অনলি ইকুয়াল হবে, ধরুন লোয়ার সামটা এইটা বেরোলো, ঠিক আছে? তাহলে f কনস্ট্যান্ট হলে ইকুয়াল হবে, আর f যদি কনস্ট্যান্ট না হয় ইকুয়াল হবে না। লোয়ার সাম সব সময় আপার সামের থেকে ছোট হবে। তাহলে এখান থেকে বলতে পারি লোয়ার ইন্টিগ্রাল সব সময় আপার ইন্টিগ্রালের সমান হবে বা তার থেকে ছোট হবে। লোয়ার ইন্টিগ্রাল আসছে লোয়ার সামের হেল্পে, আপার ইন্টিগ্রাল আসছে আপার সামের হেল্পে। সে প্রুফটা দেখো, প্রুফটা দেখো। সো লেট p ইকুয়াল টু x0 x1 xn বি আ পার্টিশন অফ ab। সো এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, বইতে এরকম ব্র্যাকেট দেওয়া রয়েছে প্যারেনথেসিস। সো দেন কি হয়ে যাবে? a ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 xn ইকুয়াল টু b হয়ে যাবে লেস দ্যান। তাহলে কি হলো? পার্টিশন নিয়ে নিলাম, ab এর পার্টিশন নিলাম। এবার এনটা যত ইনক্রিজ হবে পার্টিশনগুলো স্মল হবে, সাব ইন্টারভালগুলো আরো ছোট হবে, মানে রেক্ট্যাঙ্গেলসগুলো আরো ছোট হবে। ওকে, তাহলে এটা পার্টিশন নিলাম। এবার লোয়ার সাম আর আপার সাম, লোয়ার সাম লেস দ্যান ইকুয়াল টু আপার সাম দেখাতে হবে। তো লোয়ার সামের ডেফিনেশন কি ছিল? ওই যে রেক্ট্যাঙ্গেলস গুলো ফর্ম করছিলাম তাদের এরিয়ার সামটাকেই বলছি লোয়ার সাম আর আপার সাম। আমার টার্গেটটা কি? যে রেক্ট্যাঙ্গেলস জেনারেট করব, সেই এরিয়াগুলো বার করব, এরিয়াগুলো সাম বার করে নেব। তারপরে যদি আমি লোয়ার ইনফিমামের হেল্পে যদি সামটা বার করি তাহলে সেইটাকে লিখবো এলপিএফ, আর সুপ্রিমাম হলে তোমার হয়ে যাবে ইউপিএফ। তাহলে এমআরটা কি হবে? সো লেট এমআর এবার কনসিডার করে নিচ্ছি। সো এমআরটা ধরে নিলাম, এমআর ইকুয়াল টু সুপ্রিমাম এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এফ এক্স, আর স্মল এমআরটা হয়ে যাচ্ছে ইনফিমাম ফর আর ইকুয়াল টু 1 to n। সো দেন mr লেস দ্যান ইকুয়াল টু mr। সো এটা তো অলওয়েজ ট্রু, এটা উপরে লেখা রয়েছে সেটা তো অলওয়েজ ট্রু যে mr লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল mr। সো ইনফিমাম সুপ্রিমামের সমান হতে পারে বা তার থেকে ছোট হবে ফর r ইকুয়াল টু 1 to n। আর এটা কি সাব ইন্টারভালসটা কি? লেন্থ অফ সাব ইন্টারভাল তো এটা xr মাইনাস xr মাইনাস 1, মানে কি যে সাব ইন্টারভালটা আমি নিয়েছি তার লেন্থটা, আর লেন্থ সবসময় কি হবে? পজিটিভ হবে। সো এই জায়গাটায় দেখো ইকুয়াল টু দেওয়া রয়েছে, বাট ইকুয়াল টু না দিলেও হবে, কারণটা হচ্ছে এটা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হবে। as xr and xr minus 1 are two distinct points, so xr আর xr minus 1 দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, তাহলে এদের ডিফারেন্সটা সব সময় পজিটিভ হবে। সো তাই জন্য এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেখা রয়েছে, বাট এটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? ফর r ইকুয়াল টু 1 to n। সো ইট ফলোজ দ্যাট, এবার দেখো এই রেজাল্টটা দেখো কিভাবে এলো। তাহলে এইটা যদি সব সময় পজিটিভ হয় তাহলে এখান থেকে বলতে পারি এই যে এক্সপ্রেশনটা লিখেছি mr লেস দ্যান ইকুয়াল টু mr, বোথ সাইডে যদি আমি পজিটিভ কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। সো দিস ইমপ্লাইজ mr into xr minus xr minus 1 less than equal to mr xr minus xr minus 1, যেহেতু এটা সবসময় একটা পজিটিভ ভ্যালু। এবারে দেখো ইনইকুয়ালিটিতে যদি আমি কিছু অ্যাড বা সাবট্রাক্ট করি সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, কেবলমাত্র মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে পজিটিভ কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করলে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করলে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তাহলে আমি পুরোটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে অ্যাড করলেও কি হবে? সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। r ইকুয়াল টু 1 to n, r ইকুয়াল টু 1 to n। এবার আর যদি 1 নাও তাহলে কি হবে? m1 x1 মাইনাস x0 প্লাস r2 নিলে m2 ইন্টু x2 মাইনাস x1, এবং এইভাবে কন্টিনিউ করবে, r ইকুয়াল টু n পুট করবো। তো দেখো দেন m1, সো এই রেজাল্ট, এই যে সামেশনটা রয়েছে
এই সামেশনটা এখানে ওপেন করে লেখা রয়েছে, আর রাইটে যে সামেশনটা রয়েছে সেটা এখানে ওপেন করে লেখা রয়েছে। আর এটা কি, এই সামেশনটা কি, এটা তো সাম অফ এরিয়াস অফ রেক্ট্যাঙ্গেলস হয়ে গেল, এবং এই কালেকশনটাকেই, এই ভ্যালুটাকেই তো আমি লোয়ার সাম বলি, আর এই ভ্যালুটাকেই তো আমি আপার সাম বলি। তাহলে এই জায়গাটায় আমি লোয়ার সাম লিখতে পারি, আর এই জায়গাটায় আপার সাম লিখতে পারি। সো এলপিএফ লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ। সো দিস প্রুভস দ্য লেমা। সো এটা একদম একটা ছোট্ট থিওরেম ছিল। সো এটাও কোশ্চেনে আসবে, কোশ্চেন পেপারে আসতে পারে এক্সামে 1 নাম্বার বা 2 নাম্বার। তো এই বলো লেমাটা বুঝেছো কিনা বলো, কমেন্টসে তোমরা জানিয়ে দিও যে লেমাটা বুঝতে পেরেছো কিনা। কোনো ডাউটস থাকলে বলবে। ইয়েস। তো এই অবধি দাঁড়াও, তাই লেমার প্রুফটা হয়ে গেল। এই অবধি মানে রিমান ইন্টিগ্রেশন হয়তো 3 দিন লেগে গেছে, যেহেতু লেসন প্ল্যানটা করেছি আর এই স্লাইডগুলো করতে সময় গেছে। অ্যাকচুয়ালি এই অবধি হলো আমাদের রিমান ইন্টিগ্রেশনের লেকচার 1, এরপর আমরা লেকচার 2 করবো। সো এটাকে আমার একদিনে করানো উচিত ছিল, তো আমি আস্তে আস্তে এটাকে স্পিড আপ করছি। তো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এরপর থেকে আমি একটু বেশি করেই পড়াবো। তো এই অবধি রিমান ইন্টিগ্রেশনের লেকচার 1 শেষ। স্লাইডটা বেশি রেডি করা হয়নি, বললাম একটু এইগুলো লিখতে আর রেডি করতে একটু সময় যায়। তো আজকের হবে লেকচার 2। সো হেডিং দাও লেকচার 2 রিমান ইন্টিগ্রেশন। সো আমার সব স্লাইডগুলো লিখতে একটু সময় যাচ্ছে। সো আজকে আমরা করব রিফাইনমেন্ট অফ আ পার্টিশন। সো লেকচার 2 রিফাইনমেন্ট অফ আ পার্টিশন। একটা পার্টিশনের রিফাইনমেন্ট হবে। সো রিফাইন হওয়া মানে কি, আরো পিওর হওয়া। রিফাইনমেন্ট মিনস কি, পিওর হওয়া, আরো অ্যাকিউরেট হবে। তো পার্টিশনটাকে আমরা আরো রিফাইন করব না। আগে যে পার্টিশনটা ছিল সেই পার্টিশনের যে সাব ইন্টারভালসগুলো, নাম্বার অফ যে পয়েন্টসগুলো ছিল, সেই পয়েন্টসটা আমরা ইনক্রিজ করব। এটা একটু এক্সাম্পল দিই। ধরে নাও একটা পার্টিশন পি রয়েছে, তো আগে ইন্টারভালটা কনসিডার করো 0 থেকে 1। বেস্ট এক্সাম্পল, একটা পার্টিশন নিয়ে নিচ্ছি পি, ক্যাপিটাল পি, আর পিটাকে বলছি এইভাবে। পার্টিশন সবসময় যখন এক্সাম্পল নেবে না, র্যান্ডম অর্ডারে নেবে না, তাহলে কিন্তু পরে মেলাতে পারবে না। সো ধরে নাও তুমি 4টে পয়েন্টস নেবে, এইভাবে নাও, এই যে 0/4, 1/4, 2/4, তারপরে কি হয়ে যাবে 3/4 আর 4/4। এইভাবে লিখলে পার্টিশন কোনোদিন ভুল হবে না। সেই পার্টিশনটা কি হয়ে যাচ্ছে 0, 1/4, আর এটা 1/2, 3/4, আর এটা 1। তাহলে এই একটা হচ্ছে পার্টিশন পি, পিটা আমি কনসিডার করে নিলাম। আরেকটা পার্টিশন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে পি। তাহলে পিটা কি, এখানে একটা হবে, তো 0 হয়ে গেছে, এটা 1/4, এটা 1/2, এটা হয়ে যাচ্ছে 3/4। যেহেতু আমি সেম নিয়েছি, তাহলে এটা কিন্তু ইকুয়ালি স্পেসড হয়ে গেল, মানে এই পার্টিশনের যে লেন্থগুলো, সাব ইন্টারভালসের যে লেন্থগুলো, সেগুলো সেম হয়েছে। বাট এরকম কোনো রেস্ট্রিকশন নেই আমি বলেছি। তাহলে এটা হচ্ছে একটা পার্টিশন পি। আর একটা পার্টিশন এবার আমি কিউ কনসিডার করছি, কিউ, পি আর কিউ। সো এটা মনে হয় ঠিক দেখতে পাচ্ছ, কিউটা নেই, এইটা মনে দেখা যাচ্ছে না, না এটা, ইয়েস, এটা মনে দেখতে পাচ্ছ। সো কিউটা এইভাবে নাও, 0/8, তারপর 1/8, 2/8, 3/8, দেন 4/8। না, তাহলে এক কাজ করি, আমি ব্ল্যাকটাই রাখি, পরে আমি গ্রিনে যাচ্ছি। 5/8, 6/8, 7/8,
আর 8/8 এটা নিলে সেটাকে আরেকটু ইয়ে করো, এটা 0 1/8 এটা হয়ে যাবে 1/4 3/8 এটা হয়ে যাবে 1/2 এটা হয়ে যাবে 5/8 এটা হয়ে যাবে 3/4 এটা হয়ে যাবে 7/8 আর এটা যাচ্ছে 1। আরেকটা আমি কনসিডার করলাম, এইরকম কেন করলাম এক্ষুনি বুঝতে পারবে। তাহলে এইবারে দেখো এটাকেও একই জায়গায় লিখছি, পি আর কিউটাকে একই জায়গায় লিখছি। তাহলে দেখো জিরোটা অলরেডি হয়ে গেছে, চলে এসছে এখানে, সো 0 হয়ে গেছে। 1/8 1/4ও হয়ে গেছে, সো এইটা 1/4, এই যেখানে 1/4, তারপর 1/2ও হয়ে গেছে, এই যেখানে 1/2, 3/4ও হয়ে গেছে, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 1টাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে আর এটাও হয়ে গেছে। ঠিক আছে, বাকি কি রইল? 0 আর 1/4 এর মধ্যে 1/8, তাহলে 1/8 কোথাও এখানে হবে। তারপরে কি রয়েছে 1/4 আর 1/2 এর মধ্যে 3/8, মানে এই জায়গাটা কোথাও হবে। তারপরে কি আছে 1/2 আর 3/4 এর মাঝে আছে 5/8, 3/4 আর 1 এর মধ্যে রয়েছে 1/8, এখানে কত 7/8 রয়েছে। এর মাঝে কোথাও এখানে কি অর্ডারটাও মেনটেন করতে হবে, x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান, এইভাবে কন্টিনিউ করবে। এইভাবে যদি তুমি পার্টিশনগুলো কাউন্ট করো তাহলে লেস দ্যান গ্রেটার দ্যান নিয়ে আর ভাবতে হবে না, সবসময় সেম হবে। ডিনোমিনেটরটা ফিক্সড করলে আর নিউমিনেটরকে আস্তে আস্তে বাড়াচ্ছ। তাহলে এই যে কিউ পার্টিশনটা পেয়েছো, পি পার্টিশনেরই কি করলে, পি পার্টিশন যেটা ছিল, পি পার্টিশনের নাম্বার অফ পয়েন্টস কটা? 4টে 5টা, 1 2 3 4 5। সো পিতে তুমি এক্সট্রা আরো 4টে পয়েন্টস ইনসার্ট করেছো, 1টা 2টো 3টে 4টে। সো পি পার্টিশনের ভেতরে আরো তুমি 4টে পয়েন্টস দিয়েছো। তাহলে যদি আমি সেট ওয়াইজ বলি, পি সেট কোনটা? এটা। আর কিউ সেট কোনটা? এটা। সো এখান থেকে আমি বলতে পারি পি যে পার্টিশনটা ছিল, সো পিটা হয়ে যাচ্ছে কিউ এর একটা প্রপার সেট। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পি is a proper subset of Q. P is a proper subset of Q. So P টা হচ্ছে Q এর প্রপার সাবসেট। তাহলে P টা কমপ্লিটলি Q এর ভেতরে ঢুকে গিয়েছে। সো এই P টাকে বলবো, এই Q টাকে বলবো, P টাকে নয় Q টাকে, যেহেতু আমি Q তে আমি P তো গিভেন পার্টিশন ছিল, তো এই গিভেন পার্টিশন P কে এবারে আমি ডিফাইন করলাম, করে আর একটা নতুন পার্টিশন পেলাম, তার নাম দিয়েছি Q। সেই কিউটাকে বলবো আমরা রিফাইনমেন্ট অফ পি, রিফাইনমেন্ট অফ পি। ওই জন্য নামটা দেখো, রিফাইনমেন্ট অফ আ পার্টিশন। একটা গিভেন পার্টিশন রয়েছে, সেটাকে রিফাইন করব, তার মানে হচ্ছে ওই গিভেন পার্টিশনে তুমি নাম্বার অফ পয়েন্টস বাড়িয়ে দাও। দিলে কি হবে, ওই গিভেন পার্টিশনটা যে নতুন পার্টিশন তৈরি হলো তার যদি প্রপার সাবসেট হয়ে যায়, তাহলে বলবো পি কিউটা যেটা নতুন পেয়েছো সেটা হয়ে যাচ্ছে পি এর রিফাইনমেন্ট। পিটাকে রিফাইন করেই কিউটা পেয়েছো। তাহলে এরকম কতখানা কিউ পাবে? পি এর রিফাইনমেন্ট তাহলে কতখানা এক্সিস্ট করবে? ইনফাইনাইট এক্সিস্ট করবে। আমি এইভাবে নিয়েছি, যদি আমি এই পয়েন্টসগুলো 3/8 5/8 7/8 যদি আমি তুলে দিই, মানে একটাও যদি আমি পয়েন্ট দিয়ে দিই, তাহলে একটা নতুন রিফাইনমেন্ট, এটা Q1, যদি দুটো পয়েন্ট দিয়ে দিই আর একটা নতুন রিফাইনমেন্ট Q2, 3টে দিয়ে দিলাম আর একটা নতুন রিফাইনমেন্ট Q3, 4টে দিয়ে দিলাম আর একটা নতুন রিফাইনমেন্ট Q4, সেটাকে আমি কিউ লিখেছি। তাহলে একটা পার্টিশনে কতখানা রিফাইনমেন্ট থাকতে পারে? ইনফাইনাইট থাকতে পারে। এবার আরেকটা এক্সাম্পল নাও, এইরকম নিয়েছো, একটা আর নাও, এটা হয়ে যাচ্ছে তোমার আরটাকে এইভাবে নাও, আরটা তো তুমি কিউ নিয়েছো, আর ইউনিয়ন করে দিলাম এরই ভেতরে 0 থেকে 1 এর মধ্যেই তুলছি। সো 0 থেকে 1 এর মধ্যে কি নেওয়া যেতে পারে? 1/√2 এরকম কিছু একটা নাও, এটাও কিছু একটা ভ্যালু, মানে 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। তাহলে আরটা, তাহলে এই যে আর পেলাম, আর এর ভেতরে কি হবে? এই সব পয়েন্টস রয়েছে, আর এর ভেতরে এই সব পয়েন্টস রয়েছে।
0 থেকে এর মধ্যে যে কটা মানে কিউ এর যত পয়েন্টস আছে আর তে রয়েছে, আরে আবার এক্সট্রা একটা পয়েন্ট পেয়ে গেছো, আর তে একটা এক্সট্রা পয়েন্ট পেয়েছো যেটা কিন্তু পি তে নেই। তাই এখান থেকে বলতে পারি যে পি ইজ নট, আচ্ছা আরে তো এক্সট্রা পয়েন্ট এসে গেছে, এটা এটা তো রিফাইনমেন্ট হয়ে যাবে, এটা তো রিফাইনমেন্ট হয়ে যাচ্ছে, এটাকে মাইনাস করে দাও একটা, এখান থেকে তো করে দাও তুমি 3/4টাকে বাদ দিয়ে দাও, 3/4, তা 3/4টাকে তুমি বাদ দিয়েছো, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে পি ইজ নট আ সাবসেট অফ আর, পি কিন্তু এবার আর এর সাবসেট হচ্ছে না। সাবসেটের ডেফিনেশনটা কি, যদি এক্স বিলংস টু পি হয় তাহলে এক্স বিলংস টু আরও হতে হবে, তাহলে আর তে এমন এক আর সেটে একটা পয়েন্ট 3/4 নেই যেটা কিনা পি সেটের পয়েন্ট, তো আর যেহেতু 3/4টা নেই তাই জন্যে এই যে আরটা নিলাম, এই আরটা একটা পার্টিশন, কিন্তু এটা পি এর রিফাইনমেন্ট নয়। কি বললাম, আর হচ্ছে একটা পার্টিশন বাট নট আ রিফাইনমেন্ট অফ পি, প্রপার সাবসেট হতে হবে। ফার্স্ট কি হতে হবে, রিফাইনমেন্ট অফ আ পার্টিশন, তো রিফাইনমেন্ট অফ আ পার্টিশন ইজ আ পার্টিশন, এটা একটা পার্টিশন হবে, আরটাও কিন্তু একটা পার্টিশন 0/1 এর, কিউটাও একটা 0/1 এর পার্টিশন, বাট কিউ হচ্ছে পি এর রিফাইনমেন্ট, আর কিন্তু পি এর রিফাইনমেন্ট নয়। কারণটা হচ্ছে পি কিন্তু প্রপার সাবসেট অফ আর হয়নি। তা রিফাইনমেন্ট হতে গেলে যে গিভেন পার্টিশনটা রয়েছে তার সবকটা পয়েন্টস থাকতে হবে, অ্যাডিশনালি অ্যাটলিস্ট 1 এক্সট্রা পয়েন্ট থাকতে হবে, তাহলে হবে রিফাইনমেন্ট, আর যদি না হয় তাহলে রিফাইনমেন্ট হবে না। সো রিফাইনমেন্টের বলো এই আইডিয়াটা বুঝতে পেরেছো কিনা, একটা গিভেন পার্টিশন দেওয়া থাকবে, সেই পার্টিশনের রিফাইনমেন্ট হচ্ছে আনাদার পার্টিশন যেখানে গিভেন পার্টিশনের সব কটা পয়েন্টস থাকবে অ্যালং উইথ অ্যাটলিস্ট 1 এক্সট্রা পয়েন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে রিফাইনমেন্ট। তো রিফাইন করছি আমরা গিভেন পার্টিশনকে। ওকে, এর একটা ডেফিনেশন লেখো। সো লেট, আর লিখে লিখে প্র্যাকটিস করবে কারণ আমি পয়েন্টার ইউজ করছি আর ডিজিটাল গ্যাজেটস যেটা কিনা তোমাদের কাছে নেই, মানে এক্সামে ইউজ করতে পারবে না। সো রিয়েল অ্যানালিসিস যত প্র্যাকটিস করে, ম্যাথস রিয়েল নয় পুরো ম্যাথসই, যত লিখে প্র্যাকটিস করবে তত কনফিডেন্স আসবে, এক্সামে ঠিক নামাতে পারবে। সো লেখো let a comma b be a closed and bounded interval, be a closed and bounded interval, bounded interval, তাহলে একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল ধরে নিলে, সো লেট p ইকুয়াল টু x0 x1 xn be a partition, p a partition of ab, যদি পার্টিশন হয় তাহলে কি হবে, where সো পিটা যদি ab এর পার্টিশন হয় তাহলে কি হয়ে যাবে, where x0 where a equal to x0 less than x1 less than xn equal to b। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ইনইকুয়ালিটি যদি হোল্ড না করে তাহলে পি একটা সেট হয়ে গেল, কালেকশন অফ পয়েন্টস একটা সেট, কিন্তু পার্টিশন না। পার্টিশন হতে গেলে এই রিলেশনটাও ট্রু হতে হবে। তাহলে আমরা একটা পার্টিশন কনসিডার করে নিলাম। এরপরে লেখো, সো রিফাইনমেন্ট অফ আ পার্টিশন, সো যাকে রিফাইন করছি আর যেটা রিফাইনমেন্ট হবে সেটাও কিন্তু একটা পার্টিশন হতে হবে। সো লেট কিউ, তো কিউটা পি এর রিফাইনমেন্ট হবে যদি কিউ নিজে একটা পার্টিশন হয়, তো কিউটাকেও প্রথমে ফার্স্ট পার্টিশন হতে হবে তারপরে রিফাইনমেন্টে যাবো। সো আ পার্টিশন q
a partition Q of AB is said to be এই ওয়ার্ডটা মানে এই পুরো লাইনটা একদম মুখস্থ করে ফেলবে। পুরো তোমাদের ম্যাথামেটিক্সে সব জায়গায় দেখবে এটা ইউজ হচ্ছে, is said to be or are said to be, সব জায়গায়। So a partition Q of AB is said to be a refinement of P, a refinement of P। তাহলে কিউটাও একটা এবির পার্টিশন হতে হবে আর পিটাও একটা এবির পার্টিশন। আচ্ছা এখানে একটু বলে দিই, ধরে নাও এরকম ব্যাপারটা হয়ে গেছে আর এটা নিয়ে R1, এটা কি পি এর সবকটা পয়েন্টস চলে এসছে তো, আর কমা দিয়ে এখানে লিখে দিলাম 2 একটা নিলাম। তাহলে দেখো পিটা কিন্তু এই যে পিটা কিন্তু এস এর সাবসেট হয়েছে প্রপার, বাট এস ইজ নট আ রিফাইনমেন্ট অফ পি। তার কারণটা কি, এস তো নিজেই একটা পার্টিশন নয়। এস যদি একটা পার্টিশন হতো তাহলে 0 আর 1 এর মধ্যে পয়েন্টস গুলো নিত। এটা কি বুঝতে পেরেছো? এটা তো 2 এসে গেছে যেটা ডোমেনের বাইরে। তো যে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এ বি দিয়েছে পয়েন্টস গুলো কিন্তু সেখান থেকেই নিতে হবে। তাহলে এখানে এস এর মধ্যে সব পি রয়েছে কিন্তু এসটা কিন্তু পার্টিশন নয়, তার জন্য এসটা কিন্তু রিফাইনমেন্ট হবে না। বিকজ যেটাকে রিফাইনমেন্ট যেটা করছি সেটাও কিন্তু আমার যে ক্লোজড ইন্টারভাল দেওয়া ছিল সেইখানকারই পয়েন্টস নিয়ে, তাই জন্য এটা হবে না। ঠিক আছে স্যার, পজ হয়ে গিয়েছে এখানে। তো এখন আরেকবার রিফ্রেশ করো, এখানে তো সব ঠিকঠাক ভাবে চলছে। বাকিরা বলো ইয়েস আর নো দিয়ে। তো এখানে কি হলো, এসটা কিন্তু পি এর রিফাইনমেন্ট হবে না, যদিও পিটা কিন্তু এস এর প্রপার সাবসেট, কিন্তু এস এ এমন একটা পয়েন্টস রয়েছে যেটা কিন্তু ক্লোজ ইন্টারভাল 0 আর 1 এর মধ্যে নেই। ঠিক আছে, ওকে। সো আ পার্টিশন কিউ অফ এ বি ইজ সেড টু বি আ রিফাইনমেন্ট অফ পি, a refinement of P if P be a proper subset of P, Q be a proper subset of, if P be a proper subset of Q। আগে বল এটা বুঝেছো কিনা? তাহলে একটা পার্টিশন ওটাও এ বির পার্টিশন, কিউটাও এ বির পার্টিশন, পিটাও এ বির পার্টিশন। সো আ পার্টিশন কিউ অফ এ বি ইজ সেড টু বি আ রিফাইনমেন্ট অফ পি ইফ পি বি আ প্রপার সাবসেট অফ কিউ। যদি পিটা কিউ এর প্রপার সাবসেট হয়, সো পিটা হয়ে যাবে প্রপার সাবসেট অফ কিউ, মানে ইকুয়াল টু হবে না, প্রপার সাবসেট হবে, মানে পি ইজ কমপ্লিটলি কন্টেন্ট ইন কিউ। মানে কিউতে এমন কিছু পয়েন্টস আছে যেটা পিতে নেই, আর কিউ পি এর সবকটা পয়েন্ট কন্টেন করছে। আর দুটোই কিন্তু সেম যে ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল এ বি, যে ক্লোজ ইন্টারভাল এ বি এরই কিন্তু পার্টিশন হতে হবে। সেম ইন্টারভালের পার্টিশনস গুলোর মধ্যে রিফাইনমেন্ট, মানে পিটাও একটা পার্টিশন, সেটা হচ্ছে এ বির পার্টিশন, আর কিউটা হয়ে যাচ্ছে তোমার ধরো এ থেকে সি, তাহলে কিন্তু হবে না। তো ইন্টারভালটা সেম থাকতে হবে। সো দুটো পার্টিশনের মধ্যে একটা একটাকে আরেকটা রিফাইনমেন্ট কখন বলা হবে, যদি একটা পার্টিশন অন্য পার্টিশনের ভিতরে কমপ্লিটলি ঢুকে যায়। ঠিক আছে, সো দ্যাট ইজ Q is obtained by adjoining a finite number of additional points. That is, Q is obtained by adding a finite number of additional points, a finite number of additional points
additional points to p, points to p. So আগে যেটা লিখলাম এইটা, এই ডেফিনেশনটা, এই যে প্রপার সাবসেট অফ কিউ হবে, তার মানেই হচ্ছে যে কিউ কিভাবে পেলে, সো কিউ ইজ অবটেন্ড বাই অ্যাডিং আ ফাইনাইট নাম্বার অফ অ্যাডিশনাল পয়েন্টস টু পি। সো এই অ্যাডিশনাল পয়েন্টস টু পি বলছি মানে কি, পিতে যতখানা পয়েন্টস রয়েছে সেইগুলো তো কিউতে রয়েছেই, এছাড়াও আরো কিছু পয়েন্টস অ্যাড করলাম, এবং সেই পয়েন্টসগুলো কিন্তু ফাইনাইট ইন নাম্বারস হবে, মানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস কিন্তু অ্যাড করা যাবে না। সো বলো এই ডেফিনেশনটা বলো বুঝতে পেরেছো কিনা। সো ডিফাইন, তাহলে কোশ্চেন যদি আসে ডিফাইন পার্টিশন, রিফাইনমেন্ট অফ আ পার্টিশন, সো ডিফাইন রিফাইনমেন্ট অফ আ পার্টিশন কি লিখবে, let a comma b be a closed and bounded interval, let p be a partition of ab, a partition q of ab is said to be a refinement of p if p be a proper subset of q। এই অবধি লিখলেও হবে, আর যদি আরো এটাকে যদি আরো ইলাবোরেট করতে চাও তাহলে এইভাবে লিখে দেবে, that is q is obtained by adding a finite number of additional points to p। সো আই হোপ যে এই ডেফিনেশনটা বুঝতে পেরেছো। তারপর ডিফাইন কর, ডেফিনেশনের পর একটা এক্সাম্পল দিয়ে দেবে। সো ডিফাইন রিফাইনমেন্ট অফ পার্টিশন বলেছে, সো ডেফিনেশনটা দেওয়ার পরে এক্সাম্পল দিয়ে দাও। সো এক্সাম্পলটা লিখো। সো ফর এক্সাম্পল এক্সাম্পলটা কি হয়ে যাবে, if p equal to 0, 1/4, 1/2, 3/4, 1। সো আমি বলেছিলাম পার্টিশনগুলো এইভাবে কনসিডার করলে ওই অর্ডার রিলেশনটা ভুল হবে না, একদম ঠিক হবে, কারণ আমি পয়েন্টসগুলো ইনক্রিজিং অর্ডারে লিখেছি। বি আ পার্টিশন অফ 0, 1, বি আ পার্টিশন পার্টিশন অফ 0, 1। সো 0, 1 এর একটা পার্টিশন নিয়ে নিলাম, and q equal to এটা অনেকটাই বড় লেখা রয়েছে, 0, 1/8, 1/4, 1/2, 3/8, 3/4, 7/8, 1। So then q is a refinement of p. So then q is a refinement of p. So q টা কি হয়ে যাচ্ছে, p এর রিফাইনমেন্ট। এবার একটা রিফাইনমেন্ট হবে না, তাহলে এটা এক্সাম্পল একটা দিয়ে দিলে, একটা যেটা হবে না সেটাও লিখে দিচ্ছি, সেটাকে আমি আলাদাভাবে লিখছি। সো ধরেন এরকম সিচুয়েশন হয়ে গেছে। সো ইফ r equal to 0, 1/8, 1/4, 3/8, 1/2, 3/4 or 1, so then r is the refinement of p, then r is a refinement, then r is a refinement of p, but not q, but not a refinement of q, but not a refinement of q। আগে p q আর দেখো 0, 1 এর পার্টিশন কিনা, তো p টাও 0, 1 এর পার্টিশন, q টাও 0, 1 এর পার্টিশন, আর r টাও 0, 1 এর পার্টিশন। এবার q টা কি দেখো, p is a proper subset of q, p এর প্রত্যেক কটা পয়েন্ট q তে রয়েছে। সো q টা কিভাবে পেয়েছো, p তে অ্যাডিশনাল পয়েন্টস অ্যাড করেছো, তাই জন্য q টা হয়ে যাচ্ছে p এর রিফাইনমেন্ট। আর r টা কি, r টাও একটা রিফাইনমেন্ট, এটা p এর রিফাইনমেন্ট। কেন দেখো, এটা তো p এর পয়েন্ট, এটা 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 এটা, এখানে p তে অ্যাডিশনাল নাম্বার অফ পয়েন্টস অ্যাড করেছো, সো এটা এটা এটা, তাহলে r টা কি,
আর ইজ আ রিফাইনমেন্ট অফ পি বাট নট আ রিফাইনমেন্ট অফ কিউ। কেন কিউ এর রিফাইনমেন্ট হয়নি? আরটা যদি কিউ এর রিফাইনমেন্ট হয় তাহলে আরে কিউ এর সবকটা পয়েন্টস থাকতে হবে। তাহলে এখানে দেখো কিউতে 3/4 7/8 আছে, তাহলে এখানে দেখো 7/8 নেই, 7/8 does not belong to R, so R is not a refinement of Q। কারণটা কি, R তো তাহলে প্রপার সাবসেট হলো না, so 7/8 does not belong to R, this implies R is not a proper subset of Q। সো এটা হয়ে যাচ্ছে রিফাইনমেন্ট হয়নি, কিন্তু তিনটেই পার্টিশন। সো আগে পার্টিশন হতে হবে, তারপর রিফাইনমেন্টের ডিসকাশন। তো বলো রিফাইনমেন্ট এই অবধি পুরোটা বোঝা গেছে কিনা? রিফাইনমেন্ট কি বুঝতে পেরেছো? আর অভিক চ্যাটে একটু রিপ্লাই দাও যে এখন ভিডিওটা ঠিক আছে কিনা। সো রিফাইনমেন্ট মানে কি? তাহলে এখান থেকে বলতে পারি যে পার্টিশনটাকে, যে পার্টিশনটা কনসিডার করছি তার ভেতরে নাম্বার অফ সাব ইন্টারভালস ইনক্রিজ করছি। সো পার্টিশন যেটা আমরা কনসিডার করলাম এই যে পি, এইভাবে এর ভেতরে নাম্বার অফ সাব ইন্টারভালস ইনক্রিজ করছি, এর ভেতরে নাম্বার অফ সাব ইন্টারভালস ইনক্রিজ করছি। সো নাম্বার অফ সাব ইন্টারভালস ইনক্রিজ করছি একটা গিভেন পার্টিশনের ভেতরে। তার মানে কি, গিভেন পার্টিশনটাকে আরো রিফাইন করা হচ্ছে। তো এই রিফাইন মানে কি, আরো অ্যাকিউরেসিটা আরো বেশি আসবে, আরো বেশি অ্যাকিউরেসি আসবে। কারণ এই পার্টিশনে, এই অবস্থায় যদি আমি আপার সাম বার করি বা লোয়ার সাম বার করি তাহলে এরর আসবে। তো রেক্ট্যাঙ্গেল যত বড় হবে, আর যদি আমি আপার রেক্ট্যাঙ্গেল গুলো নিই তাহলে এক্সট্রা এরিয়া পেয়ে যাব, আর যদি আমি লোয়ার রেক্ট্যাঙ্গেল গুলো নিই তাহলে আমি রিকোয়ার্ড এরিয়া থেকে কম এরিয়া পাবো। সো এক্স্যাক্ট ভ্যালু থেকে কি হবে, আমরা ডেভিয়েট করছি। এবার এই সেম পার্টিশনটাকে যদি আমি রিফাইন করে দিই, যদি আমি সেম পার্টিশনকে যদি আমি রিফাইন করে দিই তাহলে কি হবে, এইখানে যে আপার সাম পাবো সেখানে এররটা কম হবে, লোয়ার সাম যেটা পাবো সেখানে এররটা কম হবে। তাহলে আপার সাম লোয়ার সামে এররটা যদি কম হবে তাহলে কি হবে, আমরা এক্স্যাক্ট ভ্যালুর দিকে যাচ্ছি। সো পার্টিশনকে যত রিফাইন করব আপার সাম আর লোয়ার সামের ভ্যালু তত এক্স্যাক্ট হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে এই পার্টিশনের নাম হচ্ছে কিউ পি, আর এই পার্টিশনের নাম হয়ে যাচ্ছে কিউ, আর কিউটা হচ্ছে পি এর রিফাইনমেন্ট, কিউটা হচ্ছে পি এর রিফাইনমেন্ট। তো যখন আমি রিফাইন করিনি তাহলে আপার সামটা কি হবে, পি এর দুটো রেক্ট্যাঙ্গেল, তাহলে উপরে এক্সট্রা এরিয়া বেশি আসবে, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের সামের যে ভ্যালুটা সেটা বেশি হবে। তাহলে এখান থেকে বলতে পারি ইউপিএফ যেটা পাবো আপার সামটা এই পি পার্টিশনটাকে ইউজ করে, আর পি এর রিফাইনমেন্ট কিউ যখন এটাকে ইউজ করে আমি আপার সাম বার করব কিউ, তাহলে বলতে পারি এই ভ্যালুটা সবসময় এইটা বড় হবে আর এটা ছোট হবে। এটা জাস্ট বাই ইনটিউশন, তোমরা ভেবে দেখো যে রেক্ট্যাঙ্গেলস যদি ডেফিনেট ইন্টিগ্রালে কি হয়, রেক্ট্যাঙ্গেলসের এরিয়াগুলো সাম করি, তো এই রেক্ট্যাঙ্গেলস যত ছোট হবে এরর তত কম হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে পার্টিশনের রিফাইনমেন্ট যত হবে এররটা কম হবে, তাহলে এই সামটা বড় হবে আর এই সামটা ছোট হবে। কমেন্টসে তোমরা জানো এটা বুঝতে পেরেছো কিনা, তাহলে এক্সাম্পল নিতে হবে। সেম বলতে পারি LPF is greater than equal to LQF, এটা বলো বুঝেছো কিনা। সো আপার সাম লোয়ার সাম, ঠিক আছে। তো পার্টিশনে যত রিফাইনমেন্ট হবে আপার সাম আর লোয়ার সামও রিফাইন হবে। সো এতে অ্যাকিউরেসিটা বেশি আসবে আরো। হ্যাঁ এই তো অভিক ঠিক দিয়েছো, একদম টিক মেরে দিয়েছো। সো তোমরা কমেন্টসে যত কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে আর একদম ছোট ছোট কমেন্টস লিখবে, চ্যাটে দেখবে খুব ফাস্ট হচ্ছে, মানে তোমার ডাউটস গুলো তাড়াতাড়ি এক্সপ্রেস করতে পারবে, নইলে একটা পুরো লাইন লিখতে গেলে সময় চলে যাবে। এরপর নেক্সট থিওরেম লেখো, আর এই থিওরেম গুলো ভালো করে মানে
3-4 বার করে পড়বে আর দেখবে, কারণ যত আমরা আস্তে আস্তে এগিয়ে যাব পেছনের গুলো আস্তে আস্তে ইউজ হতে থাকবে। সো লেখো লেট আ ফাংশন এফ, লেট আ ফাংশন, এটাও একটা ছোট্ট থিওরেম, তো এটাকেও লেমা বলতে পারো। স্মল থিওরেম 3-4 লাইনে প্রুফ আসবে, লেমা। আর সেই থিওরেমটা ইউজ হবে একটা বিগার থিওরেমকে প্রুফ করার জন্য। তো এই লেমাটা হয়ে যাচ্ছে স্টেপিং স্টোন ফর দ্য নেক্সট থিওরেম। সো লেট আ ফাংশন এফ a comma b to r be bounded on ab, be bounded on ab। তো সব কটা থিওরেমে বাউন্ডেডনেসটা কিন্তু নেসেসারি। সো কোশ্চেন পেপার আগেই বলে দিয়েছে বাউন্ডেড, আর আমি বাউন্ডেডনেস দেখাবো না, বাট যখন আমরা কোশ্চেন সলভ করব আর এই থিওরেমটা ইউজ করব, আর যদি ফাংশনটা বাউন্ডেড না বলা থাকে কোশ্চেন পেপারে, তো আমি এক লাইন এক্সট্রা লিখবো, প্রথমে বাউন্ডেডনেস দেখিয়ে দেবো, তারপরে এই কাজটা শুরু করব। সো বি বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভাল a comma b and p be a partition of ab। so and capital P be a partition of ab, partition of ab। আর যেহেতু পার্টিশন একটা সেট, তাই জন্য ক্যাপিটাল এটা দিয়ে ডিনোট করবে, ক্যাপিটাল পি কিউ আর ইটিসি, ফুল স্টপ। তাহলে এটা তো হয়ে গেল ইফ, মানে ধরে নিলাম, আমরা কনসিডার করে নিলাম। সো লেখো ইফ কিউ বি আ রিফাইনমেন্ট অফ পি, ইফ কিউ বি আ রিফাইনমেন্ট অফ পি, যদি কিউটা পি এর রিফাইনমেন্ট হয়, সো এটা ইফ পার্ট, যদি এটা ট্রু হয়, সো দেন কি হবে? সো দেন UPF is greater than equal to UQF and LPF is greater than equal to LQF। তোমরা এটা একটু ভালো করে ভিজুয়ালাইজ করে দেখো, রিফাইনমেন্টের একটা পিক্টোরিয়ালি ওটাকে তোমরা করো, ইমাজিন করো, তাহলে এখান থেকে বুঝতে পারো। আর আপার সাম আর লোয়ার সামটা হচ্ছে সাম অফ রেক্ট্যাঙ্গেলস, এরিয়া অফ সাম অফ রেক্ট্যাঙ্গেলস। তো সেইখান থেকে তোমরা এটা দেখো, যদি কিউটা যদি পি এর রিফাইনমেন্ট হয়, তাহলে এই রিলেশন হোল্ড করবে, কারণ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু নয় কিন্তু। তার ইনইকুয়ালিটি কিন্তু গুলিয়ে যেতে পারে যদি তোমাদের এই মিনিংগুলো যদি না জানা থাকে, যে এই আপার সামের ডেফিনেশনটা, লোয়ার সামের ডেফিনেশনটা, কারণ এরপরে এইরকম অনেক ইনইকুয়ালিটিস আসবে। সেটাকে একটু মেন্টালি ভিজুয়ালাইজ করো যে এইরকমই তো হওয়ার কথা, যে বড় রেক্ট্যাঙ্গেল তার মানে বড় এরর, বেশি এরিয়া, ছোট রেক্ট্যাঙ্গেল মানে ছোট এরিয়া, কম এরর, তাহলে লার্জার ভ্যালু এইটা, স্মলার ভ্যালু এইটা, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। আর ইকুয়াল টু কেন রাখছি? যদি ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে যায়, দুটো ভ্যালু সেম হবে। ঠিক আছে, এটাকে এইভাবে মনে রাখো, কেন মুখস্থ করাটা কিন্তু চাপ হয়ে যাবে। যদি একটু ঘুরিয়ে দিই, যে কিউটাকে বলছি পার্টিশন আর পিটাকে বলছি রিফাইনমেন্ট অফ কিউ, তাহলে কিন্তু সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য রিফাইনমেন্টটা কিন্তু একদম খুব ভালো করে নাও। এবারে কিন্তু রিফাইনমেন্ট দিয়েও কিন্তু একটা কমপ্লিট লেকচার হবে। ঠিক আছে, তো এটা একবার দেখে নেবে, আমি স্লাইডটা শেয়ার করবো, নিজে থেকে এক্সাম্পল সেট করে এরকম ভেরিফাই করবে। সো এই পার্টটাকে আমরা বলবো গিভেন পার্টটা, মানে লেট যেটা দেওয়া রয়েছে, এটা কোশ্চেন পেপারে গিভেন, এর উপর আমরা কিছু করবো না। সলিউশনটা যখন প্রুফটা লিখবো এইভাবে লিখবো, তো দিস ওয়ান ইজ গিভেন, এটার উপরে আমরা কোনো কাজ করবো। এটা হচ্ছে ইফ পার্ট, মানে ইফ যদি এটা ট্রু হয়, সেটা যাচ্ছে এটা যদি ট্রু হয়, ইফটা যদি ট্রু হয় তাহলে এটা 100% হবে। দেন পার্টটা কনক্লুশন, সো দেনটাকে বলতে পারি কনক্লুশন, এই রেজাল্টটা ফলো করবে। আর যদি ইফটা ট্রু না হয় তাহলে এটা নাও হতে পারে। সো ইফ ট্রু হওয়া মানে এটা ট্রু হবে, বাট ইফ যদি ফলস হয়ে যায় তাহলে এটা ট্রু হতে পারে, না হতে পারে, সেই সময় কিন্তু তোমার থিওরেম আর দাঁড়ালো না। এবার এই প্রুফটা দেখা যাক। সো হেডিং দাও প্রুফ। আর সব সময় যদি কোনো সময় থিওরেম আসে,
সব অলওয়েজ স্টার্ট উইথ প্রুফ, আর যদি প্রবলেম বা কোশ্চেন দেয় অলওয়েজ স্টার্ট উইথ সলিউশন। সো প্রুফ লেখো। এবার এই প্রুফটা কিন্তু একটু অনেকটাই বড়, আমি একটা পার্ট করাচ্ছি, তো এটা যদি আমি এটা লিখে রাখতাম এই স্লাইডে তো ওটা একটু ভালো হতো। চলো আমিও আস্তে আস্তে এগোচ্ছি, তোমরাও আস্তে আস্তে এগো। সো লেট পি ইকুয়াল টু দিস, সো লেট পি ইকুয়াল টু so where so let p equal to this where a equal to x0 less than xn equal to b, so let p be a partition of ab। সো এটা লেখা মানে একই মিন করা, যেহেতু বললাম এই রিলেশনটা যখন রয়েছে তার মানে কি পিটা ab এর একটা পার্টিশন, পার্টিশনটা কি কালেকশন অফ পয়েন্টস ইন অর্ডার ফর্ম, তার একটা পার্টিশন নিয়ে নিলাম। সো ফার্স্ট উই, এটা কিন্তু একটু বড় আছে, তো চলো আস্তে আস্তে এটা পুরোটা বুঝিয়ে দিই, তারপরে আমি সলিউশন পাঠালে সেখানে দেখে নেবে। সো ফার্স্ট উই এক্সামিন দি এফেক্ট অফ অ্যাডিং অ্যাডিশনাল পয়েন্টস। তো লেখো ফার্স্ট, এই প্রুফটা একটু ভালো করে বোঝো, তাই বাকিগুলো নিজে থেকে করতে পারো। সো ফার্স্ট উই এক্সামিন the effect of adding the effect of adding one additional, তো এই জায়গাটা আমি একটু হাইলাইট করছি। এই প্রুফটার দেখো, ফ্লোটা দেখো কিভাবে যাচ্ছে। ইফেক্ট মানে ফলটা কি হবে, একটা পয়েন্ট যদি আমি অ্যাডিশনাল অ্যাড করি তার ফলে কি হবে সেটাই হচ্ছে ইফেক্ট। সো ফার্স্ট উই এক্সামিন দি এফেক্ট অফ অ্যাডিং ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট y টু p। সো p তে আমি একটা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করছি, p তে যা এক্সিস্টিং পয়েন্টস আছে আমি একখানা পয়েন্ট অ্যাড করে দেখছি এর এফেক্টটা কি হবে, তারপরে সেখান থেকে আমি জেনারেলাইজ করে দেবো দুটো পয়েন্টের জন্য কি হবে, তিনটে পয়েন্টের জন্য কি হবে। সো লেট p1, সো p যে পার্টিশন ছিল সেখানে আমি একটা অ্যাডিশনাল পয়েন্ট y অ্যাড করলাম, এবং নতুন যে পার্টিশনটা আমি তৈরি করছি তার নাম দিয়েছি p1। সো লেট p1 ইকুয়াল টু x0 x1, এটা এইভাবে চলছে। এবার যে আমি yটা যে আমি এক্সট্রা পয়েন্ট দিলাম সেটার মাঝে তো কোথাও হতে পারে পার্টিশন, যেহেতু এক্সট্রা পয়েন্ট p1টা একটা পার্টিশন, সো আমি জানি না পজিশনটা কি হবে। সো এটাকে আমি রাখছি এই জায়গাটা x k -1 y x k, এটা যাচ্ছে x k। তার মানে কি হলো, যদি তুমি k টা 1 নাও তাহলে y পয়েন্টটা থাকবে x0 আর x1 এর মাঝে, এই যে এটা হয়ে যাচ্ছে x0 x1 x2 x3 এইভাবে কন্টিনিউ করছে, ধরো না এটা xn। তো k টা যদি তুমি 0 নাও তাহলে y পয়েন্টটা থাকবে x0 আর x1 এর মাঝে, k টা যদি 1 নাও y পয়েন্টটা থাকবে x1 আর x2 এর মাঝে, k টা যদি আমি 3 নিই y পয়েন্টটা থাকবে x2 আর x3 এর মাঝে। তো y তো আমি p তে অ্যাড করছি, তো y টাও তো একটা জেনারেল পয়েন্ট, তো যে কোনো জায়গায় থাকতে পারে x0 থেকে xn এর মধ্যে। হ্যাঁ সুমিত বলো। স্যার y পয়েন্টটা কেন নিলাম আমরা? কারণটা হচ্ছে কি এটা দেখাবো, এই যে কিউ কোশ্চেন পেপারে কি বলেছে, যে এই থিওরেমটা আগে দেখো, থিওরেমের স্টেটমেন্টটা দেখো, এটা প্রুফ করব। লেট আ ফাংশন f একটা দিয়ে দিয়েছে, আর কি বলেছে একটা পার্টিশন দিয়ে দিয়েছে, তাহলে ফাংশন রয়েছে পার্টিশন রয়েছে, তাহলে আমরা আপার সাম আর লোয়ার সাম বার করতে পারবো। সো আমাদের শো দ্যাট কি বলেছে, দেখাতে হবে কি যে আপার সামটা UPF গ্রেটার দ্যান ইকুয়াল টু QF। সো কিউটা যদি p এর রিফাইনমেন্ট হয় তাহলে আপার সাম পার্টিশন p কে নিয়ে যা হবে, আর আপার সাম রিফাইনমেন্ট অফ p যেটা q
সেটা কম হবে। So, এই রিলেশনটা প্রমাণ করার জন্য আমি স্টার্ট করেছি এটা দিয়ে। কারণটা কি, তাহলে একটা গিভেন পার্টিশন পি রয়েছে আর একটা আমার নতুন পার্টিশন কিউ চাই, সেই কিউটা কি হবে, পি এর রিফাইনমেন্ট হবে। আর রিফাইনমেন্টের ডেফিনেশন কি ছিল, যে এক্সিস্টিং যে রিফাইনমেন্টটা রয়েছে, পার্টিশনটা রয়েছে, এক্সিস্টিং পার্টিশনে একটা অ্যাডিশনাল পয়েন্ট যদি অ্যাড করে দাও, একটা করতে পারো, দুটো করতে পারো, 10টা করতে পারো, তাহলে নতুন যে পার্টিশনটা পাবে সেই নতুন পার্টিশনটা হয়ে যাবে পি এর রিফাইনমেন্ট। এবার কিউটা কি, কিউতে একটা জেনারেল রিফাইনমেন্ট। কিউতে তুমি কিউটাকে কি করে অবটেন করতে পারো, একটা পয়েন্ট অ্যাড করে, দুটো করে, তিনটে করে, 10টা করে। তো তাই জন্য আমি এখন P1 P2 এইভাবে এগোচ্ছি। লাস্টে আমি এবারে ওটাকে জেনারেলাইজ করে নাম দিয়ে দেবো কিউ। বুঝতে পেরেছো কি, মানে এখন আমি পি এর একটা পিতে একটা অ্যাডিশনাল পয়েন্টস অ্যাড করে নতুন রিফাইনমেন্ট পেলাম P1। এবার তার ইফেক্টটা দেখছি কি হচ্ছে। এটা কি বোঝাতে পেরেছি? ইয়েস নো কমেন্টসও লিখতে পারো, মাইক অন করেও লিখতে পারো। এই প্রুফটা আমরা তাহলে কি হয়ে যাবে, তাহলে ওয়াই পয়েন্টটা যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। ওকে, এইবার আমরা সুপ্রিমাম, ইনফিমাম এগুলো সব কনসিডার করছি। এবার আমরা সুপ্রিমাম, ইনফিমাম, তাহলে এই অবধি বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট পার্ট প্রুফের। এবার সেকেন্ড পার্টে যাচ্ছি প্রুফে। এইবারে সুপ্রিমাম, ইনফিমাম সব কনসিডার করে ফেলো। সো লেট সুপ্রিমাম, ইনফিমাম কেন কনসিডার করব, দেখাতে হবে কি আপার সামের ইনইকুয়ালিটি আর লোয়ার সামের ইনইকুয়ালিটি। তাহলে আপার সাম কিভাবে পাবো, পার্টিশন নেবো, তাহলে লেন্থ পেয়ে গেলাম রেক্ট্যাঙ্গেলের, তারপরে হাইট নিয়ে নেবো, তাহলে এরিয়া পেয়ে যাব, আর এরিয়ার সাম করে দেবো, সামেশন নিয়ে নেবো, তাহলে আপার সাম পেয়ে যাব। তাহলে এই আপার সামে পৌঁছানোর জন্য এইভাবে করছি। সো লেট ক্যাপিটাল এম আর ইকুয়াল টু সুপ্রিমাম এফ এক্স, আর এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, আর স্মল এম আর ইকুয়াল টু infimum x belongs to x r minus 1 আর x r, এটা fx হয়ে যাবে for r equal to 1 to n, ঠিক আছে। সো r equal to 1 to n এটা ধরে নিলাম সুপ্রিমাম আর ইনফিমাম। দ্য সাব ইন্টারভাল, তাহলে এটা কি পেলাম, সুপ্রিমাম আর ইন্টারভাল ধরে নিলাম কার জন্য, এই যে এই ইন্টারভালে সুপ্রিমাম ইনফিমাম, এই ইন্টারভালে সুপ্রিমাম ইনফিমাম, এই ইন্টারভালে সুপ্রিমাম ইনফিমাম। এরপরে দ্য সাব ইন্টারভাল এইখানে দেখো সাব ইন্টারভাল মানে সাব ইন্টারভালের আবার সাব ইন্টারভাল। ধরে নাও এইটা যদি তোমার ওয়াই পয়েন্টটা যদি x0 আর x1 এর মধ্যে থাকে, তাহলে x0 x1 যে ইন্টারভাল এর আবার সাব ইন্টারভাল হয়ে যাবে x0 থেকে y আর y থেকে x1। সো দা সাব ইন্টারভাল xk minus 1 আর xk, এটা একটা সাব ইন্টারভাল, k equal to 0 হলে সাব ইন্টারভাল x0 x1 হয়ে যাবে, is divided into two smaller sub intervals, is divided into two smaller sub intervals, তাহলে দেখো এই সাব ইন্টারভালটাকে দুটো সাব ইন্টারভালে ডিভাইড করলাম, কেন এদের মাঝে তো y পয়েন্টটা রয়েছে, তাহলে xk - 1 to y আর y থেকে xk অবধি সাব ইন্টারভালস, এই যে xk - 1 to y and y to xk। আর ইন্টারভালে কিন্তু সব সময় লেফট পয়েন্টটা মানে ফার্স্ট কম্পোনেন্টটা স্মলার হয়, সেকেন্ড কম্পোনেন্টটা বিগার হয়। তাহলে y যদি এদের মাঝে থাকে মানে k যদি 1 হয়ে যায়, তাহলে x0 থেকে x1 এর মধ্যে যদি y থাকে তাহলে x0 থেকে y আর y থেকে x1।
এবার এই সাব ইন্টারভালের মধ্যে সুপ্রিমাম বা ইনফিমাম চেঞ্জ হয়ে যাবে তো, কারণ এই এমআরটা তোমার এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এর মধ্যে সুপ্রিমাম। তাহলে এবার যদি সাব ইন্টারভালটা যদি দুটো হয়ে যায়, তাহলে কমপ্লিট সাব ইন্টারভালের সুপ্রিমাম আর এই দুটো সাব ইন্টারভালের সুপ্রিমাম আলাদা আলাদা হবে, সেমও হতে পারে। সো লেট এম কে prime equal to supremum of x belongs to xk minus 1y fx or mk prime equal to infimum x belongs to xk minus 1y fx। দেখো এগুলো লেখাটা বড় আর নোটেশন গুলো একটু মানে খুব অদ্ভুত, কিন্তু অতটাও কঠিন নয়। তাহলে এখানে দেখো এই এম কে প্রাইম তুমি এই ইন্টারভালে সুপ্রিমাম নিচ্ছ, আর এম কে প্রাইম এই ইন্টারভালে সুপ্রিমাম ইনফিমাম নিয়েছো। আরো কি করছো, এম কে এবার ডবল প্রাইম নিচ্ছি। এইরকম নোটেশন রাখার কারণটা কি, বোঝা যাবে যে কি হচ্ছে, ফ্লোটা কি। এম দিয়ে যদি অন্য কিছু নাম দিয়ে দাও, এম এন এল আর অন্য কিছু এবিসিডি, তাহলে কিন্তু আর মেলাতে পারবে না। তাহলে এটা হচ্ছে এম ডবল প্রাইম কে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সুপ্রিমা এক্স বিলংস টু ওয়াই টু এক্স কে এফ এক্স, আর এম ডবল প্রাইম কে এটা ইনফিমাম এক্স বিলংস টু ওয়াই কমা এক্স কে এফ এক্স। তো দেখো লেখাটা মানে ঝামেলা, নোটেশন এত এরকম সিম্বলিক এক্সপ্রেশন কিন্তু কঠিন নয়। দেখো তাহলে এম কে প্রাইম ক্যাপিটাল এম কে প্রাইম স্মল ডবল প্রাইম, ওটা যাচ্ছে স্মল ডবল প্রাইম, মানে এই ইন্টারভালের সুপ্রিমাম ইনফিমাম আর এই ইন্টারভালের সুপ্রিমাম ইনফিমাম এটা, আর এই পুরো ইন্টারভালের সুপ্রিমাম ইনফিমাম হয়ে যাচ্ছে এটা ক্যাপিটাল এম কে আর স্মল এম কে। সো ক্যাপিটাল এম কে স্মল এম কে হচ্ছে এন্টায়ার ইন্টারভালের সুপ্রিমাম ইনফিমাম, ক্যাপিটাল এম কে প্রাইম আর স্মল এম কে প্রাইম হচ্ছে ফার্স্ট যে সাব ইন্টারভালটা তার সুপ্রিমাম ইনফিমাম, আর ক্যাপিটাল এম কে ডাবল প্রাইম আর স্মল এম কে ডাবল প্রাইম এটা যাচ্ছে এই ইন্টারভালের সুপ্রিমাম ইনফিমাম। সব কনসিডার গুলো করে নিলাম। ওকে, দেন কি বলতে পারি, এটা নেক্সট পেজে করছি। সো দেন এগুলো সব আমার অ্যাজাম্পশন ছিল, মানে আগে আমি কনসিডার করে নিয়েছি। তো যদি এইগুলো আমি কনসিডার করে নিই, এইটা যদি আমার কনসিডার হয়ে যায়, মানে এটা হচ্ছে অ্যাজাম্পশন, এটা লেট পার্ট, এটা আমি ধরে নিয়েছি, আর এটা যদি আমি ধরে থাকি তাহলে কি হবে দেন। সো দেন এম কে প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে, আর এম কে ডাবল প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে। এইটা আগে বলে এগ্রি করছো কিনা, পাশাপাশি দুটো লিখছি। আর এম কে প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে, আর এম কে ডাবল প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে। আচ্ছা, এটা গ্রেটার দেন হবে, কেন হবে এটা পরে বলছি, ফিরে যাই। এটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে। এবার চলো এটা কি করে হচ্ছে, তাহলে দেখছো তো এখানে লেস দেন গ্রেটার দেন, কোথায় লেস দেন কোথায় গ্রেটার দেন, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এটা একটু বোঝাবেন কেন হলো। এবার দেখো এটা কেন হলো, একটু ভালো করে একটু ভিজুয়ালাইজ করো, এই জায়গাটাই বোঝায় যে এখানে সুপ্রিমামে কেসে কি হয়ে যাচ্ছে লেস দেন, ওটার জন্য গ্রেটার দেন। তাহলে এই যে এ মারটা, ধরে নাও ফাংশনটা হচ্ছে এইরকম, ফাংশনটা এইরকম ধরে নাও, আর ইন্টারভালটা এটা হয়ে যাচ্ছে এইরকম। তাহলে এইটা নিয়ে নাও এক্স কে মাইনাস ওয়ান, আর এটা নিয়ে নাও এক্স কে, আর এটা হয়ে যাচ্ছে এফ এক্সটা। তাহলে পুরো কমপ্লিট ইন্টারভালে, মানে পুরো কমপ্লিট সাব ইন্টারভালের ভেতরে শুধু এইটা এখন ফোকাস করো। তারপর কেটা যখন চেঞ্জ হবে ইন্টারভালগুলো চেঞ্জ হয়ে যাবে। এর ভেতরে সুপ্রিমামটা আমি ধরেছি ক্যাপিটাল এম কে, তাহলে এই ফিগার থেকে আমার মনে হচ্ছে সুপ্রিমাম এই ভ্যালুটা হওয়া উচিত, এই ভ্যালুটা, মানে এটাই সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এইটা হয়ে যাচ্ছে এম কে,
এবার এটাকেই আমি দুটো পার্টে স্প্লিট করেছি, এই ভ্যালু এই ইন্টারভালটাকে ধরে নাও এইরকম কেসটা হয়ে গেছে, এইরকম কেস হয়ে গেছে। তাহলে এই জায়গাটা আমি ওয়াই পয়েন্ট দিয়ে দিচ্ছি। তাহলে এক্স কে -1 থেকে ওয়াই এর মধ্যে যে সুপ্রিমামটা আমি ধরেছি সেটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম কে প্রাইম, এবং এই ইন্টারভালের মধ্যে দেখো এটাও দেখে মনে হচ্ছে এটাই হবে, তাহলে এটাও এখন সেম হয়েছে এম কে প্রাইম। আর এই ইন্টারভালের মধ্যে ওয়াই থেকে এক্স কে এর মধ্যে এই গ্রাফটা মানে এই ফিগারটার মধ্যে দেখে মনে হচ্ছে যে সুপ্রিমামটা এটা হওয়া উচিত, এই এই লেন্থটা মনে হয় সুপ্রিমামটা হবে, মানে এন্ড পয়েন্টে যেটা মানে এইরকম কিছু একটা, তো এটা হয়ে যাচ্ছে এম কে ডাবল প্রাইম এই ইন্টারভালের মধ্যে। তাহলে এখান থেকে বলতে পারি এম কে প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে, আর এম কে ডাবল প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে, কেন এর নিচে এসছে ছোট বলে, ওই জন্য এই যে এম কে প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে আর এম কে প্রাইম লেস দ্যান ইকুয়াল টু এম কে। তার মানে কি সুপ্রিমাম মানে কি আপার ভ্যালুটাও সব থেকে বড় ভ্যালুটা। এবার যদি ইন্টারভালটা যদি এটা হচ্ছে কমপ্লিট ইন্টারভাল, তাহলে কমপ্লিট ইন্টারভালের মধ্যে সব থেকে লার্জেস্ট ভ্যালু হচ্ছে এটা এম কে টা, তাহলে এটাকে যদি আমি সাব ইন্টারভাল করে দিই তাহলে সাব ইন্টারভালের মধ্যে লার্জেস্ট ভ্যালু কি হবে, ম্যাক্স টু ম্যাক্স এর সমান হবে নইলে তার থেকে ছোট হবে, ম্যাক্স টু ম্যাক্স কি হবে এর সমান হবে বা তার থেকে ছোট হবে, তাই জন্য এই জায়গাটা লেস দ্যান কেসটা এসছে, কারণ এটা হচ্ছে সব থেকে বড় ইন্টারভাল, তার মধ্যে সব থেকে বড় ভ্যালুটা সুপ্রিমাম। আর সাব ইন্টারভাল যখন আমি কনসিডার করছি তাহলে কি হবে, সেই সাব ইন্টারভালটা এই লার্জেস্ট ভ্যালুর সমান হতে পারে সুপ্রিমামের কেসে বা তার থেকে ছোট হবে। আর যখন আমি ইনফিমাম নিচ্ছি তাহলে সাব ইন্টারভালের ভ্যালুটা কি হবে, ইনফিমামের সমান হবে বা তার থেকে বড় হবে। একই ইমেজ নাও, ইমেজটা সেম রাখছি, যদি এই ফিগারটা দেখো মানে সেম ইন্টারভাল, ইনফিমাম মানে কি সব থেকে যে ছোট ভ্যালুটা, তাহলে এই ইন্টারভালের মধ্যে মনে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে সব থেকে ছোট ভ্যালু, এই ভ্যালুটা। তাহলে এটাকেই আমি বলে দিচ্ছি, এখানে জায়গা নেই লেখার পাশেই লিখছি, এটা হচ্ছে স্মল এম কে। আর এই ইন্টারভালের মধ্যে এক্স কে -1 থেকে ওয়াই এর মধ্যে ছোট ভ্যালু সেটা হবে ইনফিমাম, তো সেইটা আমার মনে হচ্ছে যে এটা হয়ে যাবে। এবার ইন্টারভালটা দেখে নাও এইখান থেকে এই অবধি, তাহলে এদের মধ্যে ছোটটা আমার মনে হয় এইটাই হচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার এম কে প্রাইমটা ইকুয়াল হয়ে যাচ্ছে, এখানে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে কি ইকুয়াল হলে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখতে পারি, লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারি, আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখলাম। আর এই ইন্টারভালের মধ্যে দেখো মানে এইখান থেকে এই অবধি ইমেজটা এমন হয়েছে যে সব ইকুয়ালিটি কেসটাই চলে এসছে। তাহলে সাব ইন্টারভালটা একটু ব্রেক করছি, এইভাবে করো সাব ইন্টারভালটা এখানে। চলো নেক্সট ইমেজ দেখাই, এটা খুব মেসি হয়ে গেছে। আমি ইনফিমামের জন্য দেখাচ্ছি, সুপ্রিমামটা তোমরা নিজে থেকে ভাববে। একদম এইরকম খুব ইজি কেসটা নেই, কারণ এটা হচ্ছে এ, এটা হচ্ছে কমপ্লিট ভ্যালুটা, এটা এক্স কে -1 আর এক্স কে। তাহলে এখন ইনফিমামটা কোনটা, এইটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার এম কে। এইবার না সাব ইন্টারভালটা এটা হয়েছে, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে এক্স কে -1 থেকে ওয়াই এর মধ্যে ইনফিমাম কোনটা হবে, এই সেম ভ্যালুটাই হবে, মানে এখানে এটা হয়ে যাবে তোমার এম কে প্রাইম। আর ওয়াই থেকে এক্স কে এর মধ্যে ইনফিমাম কোনটা হবে, এই ভ্যালুটা হবে, এটাকে বলছি আমি এম কে ডাবল প্রাইম। এর মধ্যে ইনফিমামটা হচ্ছে এইটা, ইনফিমাম মানে কি ছোট ভ্যালুটা, আর এর মধ্যে ইনফিমাম হচ্ছে এইটা, আর এই পুরোটার মধ্যে ইনফিমাম হচ্ছে এইটা। তাহলে এই দুটো কেসকে যদি আমি একসাথে, এটা কি এটা বড় ভ্যালু, তাই এই দুটোকে যদি একসাথে লিখি তাহলে এখান থেকে বলতে পারি যে এম কে প্রাইম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এম কে। কারণ ইকুয়াল হওয়া মানে কি গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে, আর দুটো কেসকে কম্বাইন করছে বলে এখানে লেস দেন ইকুয়াল টু লিখলে হবে, কিন্তু এটা তো লেস দেন হবে না, সো ওই জন্য সেম সাইন রাখার জন্য তাহলে এটা যাবে এম কে ডাবল প্রাইম গ্রেটার দেন ইকুয়াল টু এম কে। এটা কি বুঝতে পেরেছো? নেক্সট দিন আমি চেষ্টা করবো আরো 3-4টে অ্যাকচুয়াল ফাংশনের ছবিটা ডেসমস থেকে নিয়ে
সেইখানে সুপ্রিমাম ইনফিমাম দেখার জন্য। বাট এটা একটা জাস্ট একটু ভিজুয়ালাইজ করো এখানেও, যে কোথায় লেস দ্যান ইকুয়াল টু পড়বে আর কোথায় গ্রেটার দ্যান ইকুয়াল টু পড়বে। কারণ সুপ্রিমাম পুরো ইন্টারভালের মধ্যে সব থেকে বড় ভ্যালু, আর ইন্টারভালটাকে যদি আমি সাব ইন্টারভালে ডিভাইড করি তাহলে তার সুপ্রিমাম গুলো কি হবে, অরিজিনাল যে ইন্টারভালের সুপ্রিমাম ছিল তার সমান হবে বা তার থেকে ছোট হবে। আর ইনফিমাম জন্য কি হবে, পুরো ইন্টারভালের যে ইনফিমাম আর সাব ইন্টারভালস এর মধ্যে যে ইনফিমাম হবে, ইনফিমাম মানে কি সব থেকে ছোট ভ্যালু, আর সাব ইন্টারভাল করলে কি হবে, সেই ইনফিমামের সমান হবে বা তার থেকে বড় হবে। এটা একটু ইয়েস বা নো লেখো কমেন্টসে। আর আমি এটা ডেসমস থেকে অ্যাকচুয়াল ফাংশনগুলো তুলে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, তো হোপফুলি সবাই বুঝতে পেরেছো। এই অবধি কি বুঝতে পেরেছো সবাই? কমেন্টসে ইয়েস নো লিখে দাও, ওয়াই মানে ইয়েস আর এন মানে নো। আরো 4-5টা এক্সাম্পল আমি পরে কনসিডার করছি। ঠিক আছে, ইয়েস। তাহলে এই পুরো কনসিডারেশনটা হয়ে গেল। তাহলে আমি এই ফিগারটা একটু এখান থেকে ইরেজ করছি যাতে এইখানে পুরো রিলেশনটা লিখতে পারি। আর পুরো ম্যাথসে একটু তো গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করা দরকার। আমি চেষ্টা করবো নেক্সট দিন থেকে যত পিকচার্স ইনকর্পোরেট করা যায় গ্রাফ। বাট ম্যাথামেটিক্যাল প্রুফগুলো কিন্তু শুধু অ্যানালিটিক্যাল প্রুফ হবে, যেখানে কোনো গ্রাফ থাকবে না, ইমেজ থাকবে না, ড্রয়িং থাকবে না। তোমাকে ইকুয়েশনের মাধ্যমে সবকিছু দেখাতে হবে। বলো। স্যার এমন এমন কিছু কিছু ফাংশন হবে যেখানে তোমার এম কে ডাবল ড্যাশ তুমি ইকুয়াল টু দিয়েছো না এম কে এর সঙ্গে, হুম হুম তো কিছু কিছু এরকম ফাংশন একটু যদি দেখাতে পারতে ভালো হতো। যে ইকুয়াল কোন টু কোন, ইকুয়াল টু কেসটা বলছো? হ্যাঁ লেস দেন ইকুয়াল টু দিয়েছেন, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়েছেন না এম কে ডাবল ড্যাশ আর ক্যাপিটাল এম কে ডাবল ড্যাশ, হুম 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 কখন ইকুয়াল হচ্ছে ওইটাই পরের গ্রাফটাতে। আচ্ছা, পরেরটাতে তাহলে আমি ওটাকে ফিরিয়ে আনি। ইকুয়াল কখন হয়ে যায় বলে যে কনস্ট্যান্ট, আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি তাহলে একটু ওই স্লাইড ফিরিয়ে গ্রাফ আনা যাবে কি? ইয়েস। এর এই মধ্যে গ্রাফ দেখুন ওই এম কে এখানে ডাবল আমি ড্যাশ। জাস্ট ইং চেঞ্জ করছি। ওকে স্যার। এখানে ধরুন প্রথমে ক্যাপিটাল এম কেটা কি হবে, পুরো ইন্টারভ্যালের মধ্যে বলছি, এন্টায়ার ইন্টারভ্যালের মধ্যে ক্যাপিটাল এম কেটা কি হয়ে যাবে, ইনফিমা এই সুপ্রিমাম মানে কি সব থেকে বড় ভ্যালুটা, তাহলে এই এক্স কে -1 মানে এইখান থেকে এই অবধি, তাহলে ইনফিমামটা গ্রাফিক্যালি দেখে মনে হচ্ছে যেন এই ভ্যালুটা হওয়ার কথা। কারণ যেহেতু ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, লাস্ট পয়েন্টে যে ভ্যালুটা সেটা হবে লার্জেস্ট ভ্যালু, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম কে। এবার এই সাব ইন্টারভ্যালটা দেখো, এক্স কে -1 থেকে y, তাহলে এর মধ্যে এখন সুপ্রিমামটা ডিসকাস করছি, তাহলে সুপ্রিমামটা হয়ে গেল এই ভ্যালুটা। আর এই সাব ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমামটা কি হবে, তাহলে গ্রাফিক্যালি এটা দেখে মনে হচ্ছে যে এই ভ্যালুটা সুপ্রিমাম হওয়ার কথা। আর সেই সুপ্রিমামটা দেখো এর থেকে ছোট এসছে, এর থেকে ছোট এসছে, তাহলে এটা বলতে পারি যে এটা এম কে প্রাইমটা এটা হয়ে গেল। যদি এর মধ্যে দেখি, আর এর মধ্যে যদি আমি সুপ্রিমামটা দেখি এম কে ডাবল প্রাইমটা, তাহলে এর সমানই হয়ে যাচ্ছে। এম কে ডাবল প্রাইমটা দেখো এর সমান হয়ে যাচ্ছে, আর সমান হয়ে যাচ্ছে বলে আমি ইকুয়াল টু লিখতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখতে পারি, কিন্তু জেনারেল কেসটা কি হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু, কারণ এইটাকেও আমাকে কাউন্ট করতে হবে। এইখানে হবে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, এখানে ইকুয়ালিটি হবে না, এই জায়গাটা কিন্তু ইকুয়ালিটি হবে। এবারে বুঝতে পেরেছো? আরো 4-5টা আমি অ্যাকচুয়াল ফাংশন নিয়ে দেখাবো। ওকে, একবার কমেন্টসে লিখে দিও, তাহলে আমি এটা শুরু করছি। এটাকে তোমরা একটু নিজে থেকে ভিজুয়ালাইজ করবে, ডেসমসে যাবে, যে y ইকুয়াল টু sin x প্লাস e টু দা পাওয়ার x প্লট করে নেবে। আর আজকে আমি একটু বলে দিচ্ছি ওটা কিভাবে প্লট করবে, নইলে কিন্তু ও তো পুরো এন্টায়ার আর এ প্লট করে দেবে, তখন তো দেখাটা আর বোঝাটাও খুব চাপের হয়ে যাবে। আজকে তাহলে আমি এটা বলে দিচ্ছি, যখনই এক একটা লাইন পড়ছো তার যদি একটা ইমেজ পেয়ে যাও, মানে গ্রাফ যদি পেয়ে যাও, তাহলে জিনিসটা আরো বেশি ভালো করে বুঝতে পারবে। তো ডেসমোজে কিভাবে করবে সেটা আমি ক্লাসের পরে দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু ইরেজ করছি যাতে এইবারে দেখো, সো দেয়ারফর
দেয়ারফর সব সুপ্রিমাম ইনফিমাম সাব ইন্টারভালে টোটাল ইন্টারভালে কনসিডার করে নিয়েছি। সো এম কে ইন্টু এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, এই যে ভ্যালুটা কি হবে বলো? দেয়ারফর এম কে ইন্টু এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, তাহলে এটা একটা পজিটিভ ভ্যালু, মানে এটা রেক্ট্যাঙ্গেলের কি হয়ে গেল? বেসটা হয়ে গেল। এই যে এটা হয়ে গেল রেক্ট্যাঙ্গেলের লেন্থটা হয়ে গেছে, আর এম কেটা কি হবে? হাইট হবে। তাহলে কমপ্লিট রেক্ট্যাঙ্গেল এদের প্রোডাক্টটা করলে কি হয়ে যাবে? এরিয়া পেয়ে যাবে। তো এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি এম কে। তাহলে দেখো এটা কি আমি এইভাবে লিখতে পারি যে এক্স কে, তাহলে সাব ইন্টারভালটা কিভাবে লিখেছিলাম? তাহলে এইবারে দেখো এটা ছিল এক্স কে মাইনাস ওয়ান, এটা এক্স কে, তাহলে কি হয়ে যাবে? লেন্থটা কি হয়ে যাবে সাব ইন্টারভালে? এক্স কে মাইনাস ওয়ান, মানে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা, মাঝে কোথাও ওয়াই রয়েছে। তাহলে এবারে বলতে পারি এক্স কে মাইনাস ওয়াই, এই যে এক্স কে মাইনাস ওয়াই, তারপরে কি হয়ে যাবে? ওয়াই মাইনাস দিস ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান। এই পুরো লেন্থটা মানে কি? এই লেন্থ প্লাস এই লেন্থ। তো দেখো এই লেন্থ প্লাস এই লেন্থ লিখেছি, আবার দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে তুমি ছবি থেকেও বুঝতে পারবে যে কেন করলাম এটা। এরপর এটাকে ব্রেকডাউন করে দাও। সো এম কে এক্স কে মাইনাস ওয়াই আর এম কে ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এম কে দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখনো দেখো ইকুয়ালিটি রয়েছে, আমাদের ইনইকুয়ালিটি আনতে হবে, যেহেতু ওই ইনইকুয়ালিটি প্রুফ করতে হবে। এইবারে দেখো এই জায়গাটাই আমি কি এইভাবে লিখতে পারি? এটা এই রিলেশনটা দেখো, তাহলে এখানে আমি একটু এখানেই করে দিই, এই জায়গাটাই করে দিচ্ছি। এই যে এক্স কে মাইনাস ওয়াই কি একটা পজিটিভ ভ্যালু, তো কেন কি এটা তো এই যে এখানেও এটা লেখা থাকতে হবে এক্স কে, এটা ওয়াই, এটা এক্স কে মাইনাস ওয়ান, এই তিনটে তো পজিটিভ ভ্যালু। সরি, এটা তো অর্ডার রিলেশন রয়েছে এখানে, তাহলে ওয়াই মাইনাস এক্স কে আর ও এত ভুল করলে কি করে হবে? এবার দেখো তো এইটার মধ্যে অর্ডার রিলেশন রয়েছে, সো ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান আর এক্স কে মাইনাস ওয়াই সবাই পজিটিভ। তাহলে এখানে একটা পজিটিভ ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে সাইন অফ ইনইকুয়ালিটি কি চেঞ্জ হবে? হবে না। এটাকে লিখতে পারি এম কে প্রাইম এক্স কে মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এম কে এক্স কে মাইনাস ওয়াই, লিখতেই পারি। আর সেম জিনিসটা এখানেও করতে পারি, একটা ইনইকুয়ালিটিতে পজিটিভ কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছি, কিন্তু এইখানে কোনটা দিয়ে করব? সো এখানে দেখো এম কে প্রাইম, তাহলে এই জায়গাটায় আচ্ছা এখানে এইবার দেখো এখানে এম কে প্রাইম আর এম কে ডাবল প্রাইম কোনটা দিয়ে করবে, এটা একটা কোশ্চেন। তো ভালো করে দেখো এই যে ইন্টারভালটা এক্স কে মাইনাস ওয়াই, যে ইন্টারভালটা, এই যে এম কে প্রাইম যে সুপ্রিমামটা নিয়েছিলে সেটা এক্স কে মাইনাস ওয়ান ওয়াই এই ইন্টারভালের জন্য, তাহলে এক্স কে মাইনাস ওয়াই এই ইন্টারভালের জন্য এম কে প্রাইম, তাই জন্য আমি এক্স কে মাইনাস ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর এম কে ডাবল প্রাইম যে সাব ইন্টারভালটা ছিল তার যে সুপ্রিমামটা সেটা কোন সাব ইন্টারভাল থেকে? ওয়াই আর এক্স কে এর মধ্যে। তাহলে এই জায়গাটায় এই যে ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, সেই জায়গাটা কি গুলিয়ে গেছে কি? এই সাব ইন্টারভালে সুপ্রিমাম এটা আর এই সাব ইন্টারভালে সুপ্রিমাম এটা, তাহলে এই যে সাব ইন্টারভাল এর সুপ্রিমাম এটা এম কে প্রাইম, আর এম কে ডাবল প্রাইমটা হয়ে যাবে এই সাব ইন্টারভালে। তাহলে এখানে মাল্টিপ্লাইটা কি করব? এক্স কে মাইনাস ওয়াই
লেস দ্যান ইকুয়াল টু এম কে এক্স কে মাইনাস ওয়াই। দেখো দুটোই পজিটিভ ভ্যালু, এটাও একটা পজিটিভ ভ্যালু, তো গুলিয়ে গেছে না, চাপ হয়ে যাবে। এটা একটা এই জিনিসটা আমি জেনারেট করছি, তো এক্স কে মাইনাস ওয়াই এম কে, তাহলে এম কে প্রাইমটা হয়ে যাচ্ছে এক্স কে মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স কে মাইনাস ওয়ান দিয়ে দাও একটা, এক্স কে মাইনাস ওয়ান, আর এম কে ডবল প্রাইমটা হয়ে যাচ্ছে এই ইন্টারভালের পরেরটা, ঠিক আছে এটা, ব্যাস এবার ঠিক আছে। একটু তোমরা দেখে বলো তো বুঝেছো কিনা। ঠিক আছে, তাহলে এম কে এক্স কে মাইনাস ওয়ান, এম কে এক্স কে মাইনাস ওয়ান, এই জায়গাটায় দেখো এইটা বড় আর এটা ছোট, এই জায়গাটা একটু বোঝাতে হবে ঠিকভাবে। অভিক গায়ন, হ্যাঁ বলো অভিক, অভিক বলো, আমি একটু মুছে দিই। স্যার ওই লাস্টেরটা স্যার মানে মিলছে না তো। এটা আমি মুছে দিই আর এই রেজাল্টটা একটু লিখে দিচ্ছি, এখানেই করে দিই, নাহলে বুঝে যাবে জিনিসটা। এই অবধি থাক, এটাও থাক, এই যে ভ্যালুস গুলো ছিল আমি সেটা আগে লিখে দিই, তাহলে সুপ্রিমাম একটা বুঝিয়ে দিলে পরেরটা বুঝতে পারবে। তাহলে এই জায়গাটায় এম কে প্রাইম এটা কি ছিল, সুপ x belongs to x k minus 1 y fx, ইনফিমামটা সেম ভাবে হবে, আর এম কে ডাবল প্রাইমটা কি ছিল, সুপ্রিমাম x belongs to y xk fx। এই অবধি কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট ইন্টারভালের মধ্যে তাহলে এক্স কে মাইনাস ওয়ান ওয়াই, মানে এইখানে সুপ্রিমামটা হয়ে যাচ্ছে তোমার এম প্রাইম, আর এই জায়গাটায় সুপ্রিমাম হয়ে যাচ্ছে এম ডাবল প্রাইম, আর পুরো ইন্টারভালের মধ্যে সুপ্রিমামটা হয়ে যাচ্ছে, এই পুরো ইন্টারভালের সুপ্রিমামটা হয়ে যাচ্ছে এম কে, ঠিক আছে। সেই সাব ইন্টারভালের সুপ্রিমাম এম প্রাইম এম কে প্রাইম, এই সাব ইন্টারভালের সুপ্রিমাম এম কে ডাবল প্রাইম, এই পুরো সাব ইন্টারভালের সুপ্রিমাম হয়ে যাচ্ছে এম কে। এটা আমি সাইডে লিখে দিলাম। এবার আমাকে একটা ইনইকুয়ালিটি জেনারেট করতে হবে, এই ভ্যালুটা দেখো এবারে, তাহলে এইটা গিভেন ছিল, তাহলে এখানে এম কে রয়েছে, আমি আগে তাহলে এটা লিখছি, তবে আরো ভালো করে বুঝতে পারবে। সো এম কে গ্রেটার দেন ইকুয়াল টু এম কে প্রাইম লিখতে পারি। সো এম কে প্রাইম এই সাব ইন্টারভালের তোমার সুপ্রিমাম, তাহলে y মাইনাস এক্স কে, y মাইনাস এক্স কে, তাহলে y মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, এই যে y মাইনাস এক্স কে মাইনাস ওয়ান একটা পজিটিভ ভ্যালু দেবে, তাহলে এম কে y মাইনাস এক্স কে মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু এম কে প্রাইম y মাইনাস এক্স কে মাইনাস ওয়ান। তাহলে এইটা একটা পজিটিভ ভ্যালু, এটা একটা পজিটিভ ভ্যালু, তাই জন্য সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়নি, সাইন অফ ইনইকুয়ালিটি আগে যা ছিল সেটা এখানে রয়েছে, এই যে y মাইনাস এক্স কে মাইনাস ওয়ান। আর একটা কি দেওয়া রয়েছে, এটাকে আমি এইভাবে লিখছি, সো এম কে গ্রেটার দেন ইকুয়াল টু এম কে ডাবল প্রাইম, এম কে গ্রেটার দেন ইকুয়াল টু এম কে ডাবল প্রাইম। এবার দেখো এম কে ডাবল প্রাইম এটা কোন ইন্টারভালের জন্য, এই ইন্টারভালের জন্য, সো এক্স কে মাইনাস ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবো, ওটাও পজিটিভ, সো এম কে এক্স কে মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু এম কে ডাবল প্রাইম এক্স কে মাইনাস ওয়াই, এই ভ্যালুটা পজিটিভ আর এই ভ্যালুটাও পজিটিভ, ঠিক আছে। এটা আমি করতেই পারি, ইনইকুয়ালিটিতে পজিটিভ কোয়ান্টিটি মাল্টিপ্লাই করতে পারি। এবার এইভাবে কেন মাল্টিপ্লাই করলাম, এইবার দেখো এই জায়গাটায় দেখো ভালো করে,
এই যে এইটা গ্রেটার দেন ইকুয়াল টু এইটা। আবার দেখো এই ভ্যালুটা আবার গ্রেটার দেন ইকুয়াল টু দেখো কার সাথে হচ্ছে। আমি ফার্স্টে লিখে দিই mk xk minus y. So mk xk minus y greater than equal to this one. So এই জায়গাটা লিখছি m double prime xk minus y plus এই জায়গাটা দেখো, এই ভ্যালুটা দেখো, এটা দেখো, এই যে mk y minus xk minus 1, mk y minus xk minus 1 greater than equal to এটা, মানে এই দুটোকে যদি অ্যাড করে দাও তাহলে LHS পেয়ে যাবে, আর RHS ও পেয়ে যাচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু হবে, এটা হয়ে যাচ্ছে m প্রাইম y মাইনাস xk মাইনাস 1। বইতে ডাইরেক্টলি লেখা রয়েছে, এটা বলো বুঝেছো কিনা, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরের দিন আবার না এটা একটু বুঝিয়ে দেবো, একটু কঠিন আছে ল্যাঙ্গুয়েজটা, একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। এই অবধি বুঝতে পেরেছো পুরোটা? ওকে, সো ইউপিএফ মাইনাস এলপিএফ, তাহলে এবারে কি হবে? ব্যাস এই অবধি এই রিলেশনটা পেয়ে গেছো, এমকে এক্সকে মাইনাস এক্সকে মাইনাস 1, এই একটা দেখে নাও, তারপরে বাকিটা মানে একটা যদি ধরতে পারো বাকিগুলো পরপর ধরতে পারবে, তাহলে এই রিলেশনটা হয়ে গেছে। ব্যাস এই একটা ইনইকুয়ালিটি পেয়ে গেছো। ইনফিমামটা এখন দেখাচ্ছি না। নাও ইউ পিএফ মাইনাস ইউ পি P1F, মানে যখন পি পার্টিশন তখন আপার সাম বার করছো, আর যখন P1 পার্টিশন তখন আপার সাম বার করছো, দুটো ডিফারেন্সটা দেখছো কত হবে। তাহলে এটা কত হয়ে যাবে বলে ফেলো। তাহলে ইউপিএফ এর ডেফিনেশনটা আমি একটু লিখি বড় করে, কারণ এখানে অনেক ছোট করে লেখা রয়েছে, তাহলে এটা বুঝতে পারবো না। তাহলে ইউপিএফ এর ডেফিনেশনটা কি হয়ে যাবে, এই যে m1 x1 মাইনাস x0 হবে, তো m2 তারপরে এটা কি হয়ে যাবে x2 মাইনাস x1 হবে, তো এটা এইভাবে কন্টিনিউ করবে, আর এটা এইভাবে কন্টিনিউ করবে। তো একটু লেফটে এনে লিখি, এটা এইভাবে চলবে ডট ডট দিয়ে, মাঝে এরকম আসবে তো একটা mk, তারপরে আসবে xk মাইনাস xk মাইনাস 1, এটা আসবে তো একটা, তারপর আবার ডট ডট দিয়ে এটা কন্টিনিউ করবে, যে কোথায় শেষ হবে mn xn মাইনাস xn মাইনাস 1 এ শেষ হবে। এটা কার জন্য? এটা কিন্তু ইউপিএফ এর জন্য। এখানে পার্টিশনটা কি ছিল, x0 x1 xk xn, আর আপার সামের ডেফিনেশনটা কি, এই যে সুপ্রিমামের যে ভ্যালু রেক্ট্যাঙ্গেলের এরিয়া তার সাম মাইনাস, এবার মাইনাস দিয়ে দেখো এই P1 যখন পার্টিশন নিয়েছিলে, P1 এ কিন্তু একটা এক্সট্রা পয়েন্ট ঢুকেছে, তাহলে এটা কি হয়ে যাবে m1 x1 মাইনাস x0, আর এটাও হয়ে যাবে m2 x2 মাইনাস x1, আর এটা ওভাবে কন্টিনিউ করছে। এই জায়গাটা কি হবে, দুটো পার্টে স্প্লিট হয়ে গেছে পার্টিশনটা। এই কেসটা আমি কখন লিখেছিলাম, যখন এখানে ছিল xk আর এই জায়গাটা ছিল xk মাইনাস 1। আচ্ছা, এই জায়গাটা ছিল xk মাইনাস 1 আর এটা xk। পয়েন্টস লেখার সময় ছোটটা আগে বড়টা পরে, আর ডিফারেন্স লেখার সময় বড়টা আগে মাইনাস ছোট। এর মাঝে একটা পয়েন্ট y ঢুকেছে, এই জায়গাটাই এই y মাইনাস xk মাইনাস 1, এটা নাম দিয়েছিলাম m প্রাইম, এই যে m প্রাইম, এটা হয়ে যাবে mk প্রাইম y মাইনাস xk মাইনাস 1 আর প্লাস, আর এটা হয়ে যাবে mk ডাবল প্রাইম xk মাইনাস y, এই যে y মাইনাস xk মাইনাস 1 পজিটিভ, xk মাইনাস y পজিটিভ। এই জায়গাটাকে আমি একটু হাইলাইট করছি, তাহলে এই জায়গাটা যেটা ছিল এই সেম জিনিসটা, আর এইখানে এটাকে এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে, এই জিনিসটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম, এইটাকে এখানে লেখা আছে। এবার বাকিটা এজ ইট ইজ কন্টিনিউ করছে, তারপর আবার কি হয়ে যাবে mn
xn মাইনাস xn মাইনাস 1। এই অবধি বলো সবাই বুঝেছো কিনা? শুধু এই জায়গাটা, কারণ একটাই তো এক্সট্রা পয়েন্ট ছিল, তাই জন্য তো এই জায়গাটা চেঞ্জ হবে। এই অবধি বলো পুরোটা ক্লিয়ার কিনা? তাহলে কি হচ্ছে, এই যে এইটা, এটা এইটা মাইনাস এটা কেটে যাবে, আর এইটা মাইনাস এটা কেটে যাবে, আবার কি লাস্টেরটা, এই যে এইটা আর এই লাস্টেরটা কেটে গেল। তারপরে রইল কোনটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা। যেটা পড়ে রয়েছে সেটা লিখে দিচ্ছি। তো এখানে ইকুয়াল টু দিয়ে তাহলে এটা পড়ে থাকছে, সব ক্যান্সেল হয়ে যাবে, এম কে আর এক্স কে মাইনাস এক্স কে মাইনাস 1 এটা পড়ে থাকছে, আর মাইনাস মাইনাস দিয়ে এটা পড়ে থাকছে, এম কে প্রাইম ওয়াই মাইনাস এক্স কে মাইনাস 1 আর প্লাস এম কে ডাবল প্রাইম এক্স কে মাইনাস ওয়াই, এটা পড়ে রইল। সব তো ক্যান্সেল হয়ে গেল, এই দুটো ভ্যালু পড়ে রইল। সো এম কে এক্স কে মাইনাস 1 মাইনাস ওয়াই কে, ঠিক আছে? তো এম কে প্রাইম ওয়াই মাইনাস এক্স্যাক্টলি মিলে গেছে। এইবারে দেখো এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এইটা পেয়েছে, তো এই যে এক্সপ্রেশনটা, এই যে এইটা বড় হয়েছে আর এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু পেয়েছিল, তো এই জাস্ট প্রমাণ করলে এই যে রেজাল্টটা, এম কে এক্স কে মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু এইটা। তাহলে এইটা বড় আর এইটা ছোট যদি হয়, ম্যাক্স টু ম্যাক্স ইকুয়াল হতে পারে, তাহলে পরের লাইনে বলতে পারি দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এই ডিফারেন্সটা কি হবে, সবসময় 0 বা 0 থেকে বড় হবে যদি এইটা এর থেকে বড় হয়। সো দেয়ারফর ইউ পি এফ মাইনাস ইউ পি ওয়ান এফ। তাহলে এটা কি হলো, একটা পয়েন্টস অ্যাড করার জন্য, একখানা পয়েন্ট অ্যাড করার জন্য আমরা কি দেখতে পেলাম, যে পি ওয়ানটা কি রিফাইনমেন্ট অফ পি। তাহলে একটা পয়েন্ট অ্যাড করেছি, আর সেই অ্যাড করার পরে পি এর রিফাইনমেন্ট হচ্ছে পি ওয়ান। তাতে কি হয়েছে, এই দুটো সাম, এই দুটো ডিফারেন্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে কি বলতে পারি, ইউ পি এফ is greater than equal to u p1f। তো এইবারে যদি এখান থেকে যদি জেনারেলাইজ করি, যদি দুটো পয়েন্ট দিয়ে দিই, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু এইটা হবে। এই p1টাকে এবারে রিফাইন করছি, এবার ভালো করে বোঝো যে এবার যদি আমি p1টাকে রিফাইন করি আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট নিয়ে, p1টাকে ধরুন আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম, তখন গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাবে p2। আবার p2তে আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই রিলেশনটা হোল্ড করতে থাকবে। সো ইউপিএফ এটা বুঝতে পেরেছো। সো দেয়ারফর এটা, এই যে এফেক্টটা পেলে একটা পয়েন্টস অ্যাড করার জন্য, এই যে ইনইকুয়ালিটিটা পেলে p1টা একটা পয়েন্ট অ্যাড করেছো। সো দেয়ারফর ইউ pf is greater than equal to u p1f, এটা হয়েছে। So if q be any refinement of p, be any refinement of p, এবার p এর যে কোনো একটা রিফাইনমেন্ট q ধরছি, p1 তো একটা রিফাইনমেন্ট যেটা কিনা একটা পয়েন্ট এক্সট্রা অ্যাড করেছি, আর qটা হচ্ছে যে কোনো একটা রিফাইনমেন্ট q এর by adding a finite number of additional points, then q, যে তাহলে q যদি p এর রিফাইনমেন্ট হয়, তো then q can be obtained by adding, from p by adding a finite number of additional points
number of additional points to p। তাহলে p1 ছিল তোমার p এর রিফাইনমেন্ট বাই অ্যাডিং 1 অ্যাডিশনাল পয়েন্ট, আর কিউটা যদি p এর রিফাইনমেন্ট হয় তাহলে রিফাইনমেন্টের ডেফিনেশন কি, কিউতে অ্যাডিশনাল ফাইনাইট p এর অ্যাডিশনাল ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অ্যাড করে দেবো, তাহলে কিউ পেয়ে যাবো। তাহলে কিউটা হয়ে গেল রিফাইনমেন্ট। তাহলে একটা পয়েন্ট অ্যাড করার জন্য এইটা পেয়েছো, তাহলে যদি তুমি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অ্যাড করে দাও তাহলে কি হবে, একটা পয়েন্টের জন্য এই রেজাল্টটা পেয়েছো। যখন একটা পয়েন্ট মানে ধরো না x0 থেকে x1 এর মাঝে একটা পয়েন্ট অ্যাড করার জন্য এই রেজাল্টটা পেয়েছো। আবার যদি দুটো পয়েন্ট যোগ করতে, মানে এর মাঝে ধরুন আরেকটা পয়েন্ট যোগ করে দিয়েছো, আরেকটা সেই এই রিলেশনটা পেয়ে যাবে। ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যদি তুমি অ্যাড করো তাহলে কি হবে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অ্যাড করলে এই সেম রেজাল্টটা পাবে। সো additional points to p one at a time, so one at a time লেখা রয়েছে, one at a time। তার মানে কি হচ্ছে, ধরো না p তে তুমি 10খানা পয়েন্টস অ্যাডিশনাল অ্যাড করেছো আর নতুন রিফাইনমেন্টটা কিউ পেয়েছো। সো কিউটা হচ্ছে p এর রিফাইনমেন্ট, কিউতে p এর p পয়েন্টস ছাড়া আরো অ্যাডিশনাল 10 পয়েন্টস রয়েছে। তাহলে একখানা পয়েন্ট যোগ করার জন্য এই একটা ইনইকুয়ালিটি পেয়ে গেছো। তো যদি 10খানা পয়েন্ট যদি যোগ করো তাহলে কি হবে, এইরকম অনেক কটা পাবে। এখানে একটা পয়েন্ট অ্যাড করার জন্য দুটো সাব ইন্টারভালের এক্সপ্রেশন পেয়েছো, আর 10খানা করলে কি হয়ে যাবে, আরো বেড়ে যাবে। কিন্তু এই যে ডিফারেন্সটা পাচ্ছ এটা তো সবসময় পজিটিভ আসবে। So one at a time p. So by repeating this argument a finite number of times we have. So by repeating this argument meant a finite number of times, we get, মানে এই সেম আর্গুমেন্টটা আমরা ফাইনাইট নাম্বার অফ টাইমস রিপিট করব। মানে যে লজিকে আমরা একটা পয়েন্ট অ্যাড করে যা কনক্লুশন ড্র করেছি, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যদি আমি অ্যাড করি মানে সেম প্রসেস থাকবে, নাম্বার অফ টাইমসটা ইনক্রিজ করে গেল। সো বাই রিপিটিং দিস আর্গুমেন্ট আ ফাইনাইট নাম্বার অফ টাইমস we have or we get u pf is greater than equal to u qf। আর সেম জিনিসটা হবে লোয়ার সামের জন্য, শুধু ইউটা রিপ্লেস হবে এল দিয়ে আর ক্যাপিটাল এমটা রিপ্লেস হবে স্মল এম দিয়ে। তাহলে এইটাই ছিল আমার প্রুফের একটা জেনারেল ওয়ে। প্রুফটা কিভাবে করলাম, যে কিউ এর পি এর রিফাইনমেন্ট কনসিডার করলাম আর ওই রিফাইনমেন্টে এক একটা করে পয়েন্টস আমি অ্যাড করছি ওয়ান অ্যাট আ টাইম করে। এই প্রসেসটাকে ফাইনাইট নাম্বার অফ টাইমস যদি আমি রিপিট করি তাহলে শেষে এই রেজাল্টটা পাবো। এটা একটা পয়েন্টের জন্য যা হয়েছে দুটো পয়েন্টের জন্য সেম হবে, তিনটের জন্য সেম হবে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসের জন্য সেম হবে। সো এটা ছিল আমাদের অ্যানালিটিক্যাল প্রুফ। আর গ্রাফিক্যালিও একটু ভিজুয়ালাইজ করো, রেক্ট্যাঙ্গেলস গুলো যত ছোট হবে অ্যাকিউরেসি তত বড় হবে। সো এররটা থেকে অ্যাকিউরেটটা কি হবে, কম হবে এররটা আপার সামের কেসে। এটা বলো ক্লিয়ার কিনা, এটা আপার সামের। তাহলে সেম লজিকে যখন তুমি লোয়ার সামটা দেখাবে, ক্যাপিটাল ইউটা হবে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এমটা হবে স্মল এম, আর এই গ্রেটার দ্যান ইকুয়াল টুটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টুটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু। সিমিলার আর্গুমেন্টস, শুধু এই জায়গাটা একটু বোঝার আছে, এইটা আর এইটা, এই ক্যালকুলেশনটা। তো এর আমি সলিউশনটা, এই নোটসটা আমি গ্রুপে আপলোড করবো অ্যাপ্লিকেশনে, সেইখানে দেখবে। আর প্রুফটা বাড়িতে এক থেকে দুবার লিখে প্র্যাকটিস করবে, কারণ লিখে প্র্যাকটিস না করলে কিন্তু সেই কমান্ডটা আসবে না, কনফিডেন্সটা আসবে না। আর এখানকার প্রুফগুলো অ্যানালিটিক্যাল ইন নেচার, মানে তোমাকে ইকুয়েশনের মাধ্যমে সবকিছু এক্সপ্লেন করতে হবে, গ্রাফিক্যালি তুমি কিছু এক্সপ্লেন করতে পারবে না। গ্রাফিক্যালি করা যাবে খুব সিম্পল কেসে, কমপ্লেক্স কেসে কিন্তু গ্রাফিক্যাল অ্যাপ্রোচের কোনো জায়গা নেই। ওকে, আচ্ছা, তাহলে আজকে একটু লেট হয়ে গেছে, আমার নেক্সট ক্লাসটা শুরু করতে হবে। সো আজকে এখানে এন্ড করছি। আর ডেসমোজে কিভাবে কমপ্লেক্স গ্রাফ প্লট করে আর এই জিনিসগুলোকে ভিজুয়ালি
দেখবে এই সুপ্রিমাম ইনফিমামে যে কেসগুলো আমি যেটা দেখিয়েছিলাম এইরকম কেসগুলো, কেন এগুলো তো প্লট করাটা খুবই টাফ, তো সেইগুলো আমাকে নেক্সট দিনে মনে করাবে, ক্লাস শুরু করার আগে আমি দেখিয়ে দেবো যে যেগুলো আমি ল্যাঙ্গুয়েজে লিখছি ইকুয়েশনের মাধ্যমে সেটাকে গ্রাফিক্যালি কিভাবে ভিজুয়ালাইজ করব। আর সিম্পল কেসগুলো তো তুমি গ্রাফে এই পেন পেপারে প্লট করে দেবে, ড্র করে দেবে। কমপ্লেক্স যদি এক্সপ্রেশন আর ফাংশন চলে আসে তাহলে কিন্তু তোমাকে সফটওয়্যারই ইউজ করতে হবে, ম্যাথামেটিক্যাল, হাতে করা যাবে না কিন্তু। ঠিক আছে, সো আজকের এখানে এন্ড করছি। ওকে, কারোর যদি কোনো ডাউটস থাকে তাহলে বলো, নাহলে লাইভ সেশনটা এখানে শেষ করছি।